রেস্টুরেন্টে বন্ধুদের সাথে বসে বসে লাঞ্চ করছি। এক ফ্রেন্ডের বিয়ে হয়েছে, ওটারই ট্রিট। হঠাৎ একটা ছেলের দিকে চোখ গেল। দেখতে কেমন হবে, আনস্মার্ট, গায়ের রং হবে শ্যামলা। ছেলেটাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ছেলেটা একটা মেয়ের সাথে এক কর্নারে বসে আছে। ছেলেটাকে মেয়েটার সাথে লাঞ্চ করতে দেখে বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠলো। বুকের ভিতরে একটা চাপা কষ্ট অনুভব করলাম। ছেলেটার সাথে একটা বার কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু সেই দিনের অপমানের কথা মনে হতে মুখটা মলিন হয়ে গেল। ওর সাথে ওই রকম করা মোটেও ঠিক হয়নি। হঠাৎ করেই ওর চোখে চোখ পড়লো, তাই চোখ নামিয়ে খেতে লাগলাম। ফুফাতো বোন নিধির সাথে রেস্টুরেন্টে খেতে এসেছি। লাঞ্চ বলবো না নাস্তা বলবো এটাকে বুঝতে পারছি না। আচ্ছা, যাই হোক, দুটোর মধ্যখানে যেটা হয় ওটাই আর কি। হঠাৎ করেই নিধি বলে উঠলো, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি একটা মেয়ে আমাদের দিকে তাকাচ্ছে। দেখেছি। আচ্ছা, খাওয়ার সময় এদিকে ওদিকে না তাকিয়ে চুপ করে খাবার খা। খাওয়ার সময় এদিকে ওদিকে দেখে বেড়াচ্ছে। মেয়েটাকে চেনো মনে হচ্ছে। কি গার্লফ্রেন্ড নাকি? বেশি কথা বললে দিব একটা। আমার গার্লফ্রেন্ড কোথায় পেলি তুই? আচ্ছা, আর কিছুই বলবো না, এখন চুপ করে খাবো। চুপ করে খাবার খেয়ে দুজনে উঠে পড়লাম। খাওয়া শেষ করে বিল পে করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে অটোর জন্য অপেক্ষা করতে লাগলাম। আমাদের এদিকে রিক্সা নেই বললেই চলে, ওই অটো আর অটো ভ্যান পাওয়া যায়। হঠাৎ পিছন থেকে কেউ নাম ধরে ডাকলো। বয়সটা চিনতে পারছি, কে হতে পারে এটা। পিছনে ঘুরে দেখি ইরাপু আর ওর বান্ধবীরা। ওদের দেখে মুখের কোণে একটা হাসি নিয়ে এসে বললাম, আরে আপনি যে, কেমন আছেন আপনি? এই তো ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ একটা অটো এসে থামলো, তাই বললাম, আচ্ছা আমরা যাই, পরে আবার দেখা হলে কথা বলবো। আমরাও তো যাব। আর তোমার এমন মুখের হাসি মনে হয় সব সময় থাকে। না, আমার আবার কি কষ্ট থাকবে যে হাসি খুশি থাকবো না? বিন্দাস আছি। কিন্তু এই অটোতে তো আর জায়গা নেই, 2 থেকে 3 জন যাওয়া যাবে। আর আপনারা তো 4 জন আছেন। তাহলে থাক, তোমাদের এই অটোতে যেতে হবে না। কিন্তু আমাদের তো যাওয়া লাগবে, অনেক তাড়া আছে। ওহ, তাহলে যাও। আকাশ আর মেয়েটা অটোতে উঠে চলে গেল। আমি একধানে অটোর দিকে তাকিয়ে আছি। অনেক ইচ্ছা করছিল কিছুক্ষণ কথা বলতে, কিন্তু তার হলো না। কিরে, তোর আবার কি হলো? আকাশকে দেখার পর থেকে কেমন অদ্ভুত আচরণ করছিস? মেয়েটাকে ওর পাশে দেখে শরীরটা জ্বলে যাচ্ছে। আচ্ছা, মেয়েটা কে রে? ওর ফুফাতো বোন। আচ্ছা চল, গাড়ি দেখি, কলেজে যেতে হবে। চল। তারপর গাড়ি খুঁজতে লাগলাম। ভাইয়া, মেয়েটাকে বুঝতে পারছি না, কিন্তু মেয়েটাকে কেমন একটু চেনা চেনা লাগছে। আরে এটা ইরা, 1 বছর আগে যাকে নিয়ে আমাকে পচাতো, বলতো এটা আমার বউ। ও, চিনেছি। তারপর ভাবতে লাগলাম 1 বছর আগের কথা। আগের দিনগুলো কত ভালো ছিল, এখন তার থেকে অনেক ভালো আছি। আল্লাহ আমাদের এখন যে অবস্থায় রেখেছে তার জন্য হাজার হাজার শুকরিয়া আদায় করি। আমি বরাবরের মতো আছি। আকাশ, আকাশ আহমেদ নীল, এবার অনার্স 2য় বর্ষে। আমাদের পরিবারটা নিম্ন মধ্যবিত্ত। আব্বা যে আয় করে তাতে আমাদের কোনো মতে চলে। বাবা মায়ের একমাত্র সন্তান আমি। তবে এটা গল্পে, বাস্তবে না। বাস্তবে 2 ভাই বোন নেই। দেখতে কেমন আর হব হ্যাবলাকান্ত ছাড়া। গল্পে বাস্তবে দুটোতেই একদম সাদাসিধে। একদিন মনের সুখে সাইকেল চালাচ্ছি আর মোবাইল টিপছি। এটা কিন্তু আমার একটা গুণ, সত্যি সত্যি এমনটা পারি। হঠাৎ করে সাইকেলে কারোর সাথে লাগলো ধাক্কা। সামনে তাকিয়ে দেখি পাশের এলাকার এক বড় আপু। উনি আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। মনে মনে ভাবছি, এখন যদি এখান থেকে না পালাই তাহলে কপালে অনেক দুঃখ আছে। সেটা অনেক ভালো করেই বুঝতে পারছি। যে না সাইকেল নিয়ে উঠে পালাতে যাব, তখনই ওই আপুটা আমার সাইকেল ধরে নিল। আমি চুপ করে দাঁড়িয়ে গেলাম, 2 গালে হাত দিলাম। আপু, আমি সরি, আসলে দেখতে পাইনি। এই শালা, তুই আমাকে চিনিস? তোর সাহস কি করে হয় আমাকে সাইকেল দিয়ে ধাক্কা দেওয়ার? জি, আমি আপনাকে চিনি। আপনার নাম মনে হয় ইরা। আমাদের পাশের গ্রামে থাকেন এবং আমাদের কলেজে পড়েন। আর আমি শুনেছি আপনি অনেক রাগী আর অনেক ডেঞ্জারাস আর গুন্ডি। কি বললি তুই? আমি গুন্ডি? ওই শালা, আমাকে কোন দিক থেকে গুন্ডি মনে হলো? তোকে তো আমি আজকে কি করব নিজেও জানি না। আপুটা আমার কাছে এসে গেঞ্জির কলার ধরলো। রাগে মনে হচ্ছে ওনার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। তখনই রিমি আপু এসে ওই আপুটাকে ছাড়ানোর জন্য ধরে টানতে লাগলো। আরে ছাড় ছাড়, করছিস কি? ওর
কত বড় সাহস আমাকে গুন্ডি বলে? এমনভাবে পড়লাম যে ওনার বুকের মধ্যখানে মুখ গিয়ে লাগলো, আর সাইকেল আমার উপর পড়েছে। এই শালা ওঠ, ওঠ তুই। আপুটা আমাকে ধাক্কা দিয়ে যাচ্ছে আর উঠতে বলছে। উঠবো কিভাবে আপু, আমার উপর তো সাইকেল পড়ে আছে। তখন রিমি আপু তাড়াতাড়ি সাইকেল ওঠাতেই আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। আপুরা উঠে পোশাকের ধুলো ঝেড়ে আমার গালে ধুলো ঝেড়ে দিল, মানে বুঝলেন না, আমাকে আদর করলো। গালে হাত দিয়ে বললাম, সরি আপু। ইচ্ছে করছে তোকে খুন করতে। আমি বেশি কিছু না ভেবে সাইকেল নিয়ে দিলাম দৌড়। একটু দৌড়ে এসে সাইকেলে উঠে বাড়িতে চলে এলাম। এসে রুমে এসে গামছার লুঙ্গি নিয়ে গোসল করতে গেলাম। গোসল শেষ করে একটু গল্প লিখতে বসলাম। এই একটু লেখালেখি করি আর কি, তেমন ভালো লিখতে পারি না। কেমন লিখি তা তো দেখেন। একটু পরে আজান দিতেই উঠে গিয়ে নামাজ পড়ে আবার ঘরে এলাম। ঘরে বসে আছি, তখন মা এলো। এসে বলল, এই খাবি না? আবার ফোন নিয়ে বসে পড়লি? তুমি খাবার পারো, আমি আসছি। মা চলে যেতেই আমি ফোনটা রেখে খাবার জন্য এলাম। এসে আব্বার পাশে বসে পড়লাম। তারপর গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া শেষ হতেই আব্বা বললেন, এই লেখাপড়া করছিস না সবসময় ফোন নিয়ে টিপে করছিস? পড়ছি তো। কখন তুই পড়ছিস দেখতে পাচ্ছি না তো, সব সময় তো তোকে ফোন নিয়ে টিপতে দেখছি। লেখাপড়া না করলে ফোন কেড়ে নেবো বলে দিলাম। কোথায় সব সময় ফোন টিপছি, পড়াশোনা করছি তো। আর আপনি কি আমাকে খুব একটা খারাপ রেজাল্ট করতে দেখেছেন? না দেখেনি, তবে এর থেকে ভালো করে পড়াশোনা করতে হবে, না হলে তোর চাকরি পাবি না। আর তোর বাবার অবস্থা তা কেমন দেখতে পাচ্ছিস। তারপর উঠে ঘরে চলে এলাম। এসে শুয়ে আবার লেখালেখি করতে লাগলাম। লেখালেখি শেষ করে গল্পের পাঠটা পোস্ট করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে আম্মুটাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে উজু করে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে লাগলাম। কি ভিডিও দেখবো? ওই লাভ স্টোরি দেখি আর শুনি। রাতে শুয়েছি আর মেসেঞ্জারে সবার মেসেজের রিপ্লাই দিতে লাগলাম। লেখালেখি করতে করতে এই ফেসবুক জগতে অনেকের ভালোবাসা পেয়েছি। সবার এত ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগে, ঘুম ঘুম পাচ্ছে। তাই উঠে গিয়ে ফোন চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে যাবার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কলেজের গেট দিয়ে ঢুকে সাইকেল রেখে যেই ক্লাসের দিকে যেতে যাব তখনই ডাক পড়লো। তাকে দেখি ইরাপু, কে জানি কি জন্য ডাকছে। কাছে যেতেই বলল, কিরে, গতকাল তো খুব পালিয়েছিলি, আজকে কি করব? দেখুন আপু, আমি নিজের ইচ্ছায় ধাক্কা দিইনি। হঠাৎ করে কিভাবে যে ধাক্কা লেগেছিল বুঝতে পারিনি। আপনার কোথাও লাগেনি তো? ইচ্ছে করছে তো নাকের উপর কয়েকটা ঘুষি দিই সালা। আচ্ছা আমি গেলাম, ক্লাসে যাওয়া লাগবে। যা, না হলে লাথি মাইরা বিদায় করব। তোকে দেখলেই রাগ উঠছে। আর কিছু না বলে ওখান থেকে চলে এলাম। শালা জীবনটা হয়ে গেছে তেজপাতা, না আছে বাপের টাকা, না আছে সুন্দর চেহারা যে মায়া পটাবো। ওখান থেকে বন্ধুদের কাছে চলে এলাম। ওদের কাছে আসতেই ইমন বলল, কি ভাই, ওটা ভাবি নাকি? ভালো হয়ে যা ভাই, আমার সাথে কোনো মেয়েকে দেখলেই ভাবি নাকি? তোরা ভালো করে জানিস আমি কেমন। মেয়েদের সাথে তো সামনাসামনি কথা বলতে পারি না, মুখ দিয়ে কথা বের হতেই চায় না, আর ভাবি গার্লফ্রেন্ড। হয়েছে হয়েছে। তারপর বন্ধুদের সাথে কথা বলতে বলতে ক্লাসের সময় হয়ে গেল। তাই উঠে ক্লাস করতে চলে এলাম। এমনভাবে বেশ কয়েকদিন চলে গেল। সন্ধ্যায় বাজার থেকে বাসায় আসছি, তখন দেখি ইরাপু একা একা দাঁড়িয়ে আছে। কোনো সমস্যায় পড়েনি তো? কাছে গিয়ে সাইকেল থামিয়ে বললাম, আপু কোনো প্রবলেম হয়েছে? না, তুই যেতে পারিস। ওকে। আর কিছু না বলে আবার উঠে সাইকেল চালাতে লাগলাম। একটু যেতেই ইরাপু ডাক দিল। এই এদিকে শোন। আবার ঘুরে সামনে গিয়ে দাঁড়ালাম। জি আপু বলেন। তোর কাছে টাকা হবে, আগামীকাল কলেজে গিয়ে দিয়ে দিব। জি কত টাকা? 5 টাকা দিলেই হবে। কি 5 টাকা? আপনার কাছে 5টা টাকা নেই? আপনারা বউ আপনাদের গ্রামের সবচেয়ে ধনী মানুষ। একদম হাসবি না। টাকা থাকলে দে, না হয় এখান থেকে যা। বাসায় তো যাবেন তাই না? আচ্ছা আপনি আমার সাইকেলের পিছনে ওঠেন, আমি আপনার গ্রামের মাথায় নামিয়ে দিব। টাকা থাকলে দে, না হলে তুই যেতে পারিস। সত্যি বলতে আমার পকেটে কোনো টাকা নেই। আপনি গেলে চলেন, না হলে আমি গেলাম। সাইকেল থেকে ফেলে দিবি না তো? লাইফে বিশ্বাসটা সবচেয়ে বড় জিনিস। যদি বিশ্বাস করতে পারেন তাহলে উঠেন। আচ্ছা উঠছি, ফেলে দিস না আবার।
ইরাপু উঠতেই চালাতে লাগলাম। কি রে, মনে হচ্ছে ওর কোনো ওজনই নেই। হুট করেই বলে উঠলাম, আপু আপনার কত কিলো ওজন? কেন? মনে হচ্ছে আপনার কোনো ওজন নেই। আর কিছু বললাম না, দুজনে চুপ হয়ে গেলাম। একটু পরে ইরাপুই বলল, তোর নাম কি রে? আকাশ আহমেদ। আর আপনার নাম তো ইরা, তাই না? হুম। তোর বাসায় কে কে আছে? আমি, মা আর বাবা। আর কিছু বললাম না। ইরাপু আর কিছু বলল না। একটু পরে গ্রামের মাথায় এসে দাঁড়াতেই ইরাপ নেমে বলল, ধন্যবাদ। ওকে। তারপর ওখান থেকে বাসা চলে এলাম। পরের দিন কলেজে চলে এলাম। এসে বন্ধুদের কাছে যেতে যাব, তখন ইরাপু ডাকলো। এই শোন, জি আপু, বলেন। চল আমার সাথে রেস্টুরেন্টে। কেন আপু? কত কষ্ট করে আমাকে নিয়ে আসলি তা। না আপু, থাক, পেট ভর্তি হয়ে আছে, এখন কিছু খেতে পারবো না। আর আপনি কি উপকারের প্রতিদান দিতে চাইছেন? আর কিছু বলার আগেই ওখান থেকে চলে এলাম। এসে বন্ধুদের পাশে বসে পড়লাম। এমনভাবে আরো কয়েকদিন চলে গেল। এর মধ্যে মাঝে মধ্যে ইরাপুর সাথে কথা হয়েছে। এতেই তো কলেজ মাতামাতি হয়ে গেছে। বিশেষ করে আমার ক্লাসে সব আমাকে পচায়, ইরা নাকি আমার গার্লফ্রেন্ড, আমাদের নাকি রিলেশন চলে, হ্যান ত্যান। বন্ধুরা মিলে হাঁটছি, তখন ইরাপুকে দেখে ইমন বলে উঠল, আসসালামু আলাইকুম ভাবি। এই দাঁড়া দাঁড়া, ভাবি মানে? আরে আপনি তো আমাদের ভাবি, আকাশের সাথে রিলেশন চলছে। ইমনের কথা শুনে ইরাপু ওকে একটা থাপ্পড় দিল। তারপর রেগে বলল, তোকে কে বলেছে আকাশের সাথে আমার রিলেশন চলছে? আপু সবাই মিলে আমাকে পচানি দেই। কারণ হিসাবে আমি আপনাকে সাইকেলে করে নিয়ে গেছি, আপনার সাথে কথা বলেছি, এই। বুঝলাম। আচ্ছা যা। ওখান থেকে ক্লাসে চলে এলাম। আস্তে আস্তে বললাম, একটু তো কমন সেন্স নিয়ে কথা বল। দেখলি তো থাপ্পড়টা খেলি। বল, ইরাপুকে তোর ভালো লাগে না? ভালো লাগা আর ভালোবাসা দুই জিনিস। ভালো লাগে, দেখতে অনেক সুন্দর আছে এবং স্মার্ট আছে। শুধু আমার কেন, প্রায় সব ছেলেদেরই পছন্দ হবে। আচ্ছা, এগুলো নিয়ে না ভাবি। এমনভাবে দেখতে দেখতে অনেকটা দিন চলে গেল, কিন্তু আমাকে পচানি দেওয়া কারো কমলো না। খাচ্ছি, তখন হঠাৎ করে মা বলে উঠলো, এই ইরাটা কে রে? কেন মা, কি হয়েছে? আগে বল, এই ইরা কে? বুঝতে পারছি এই কথা বাসা পর্যন্ত চলে আসছে। একটা জিনিস বুঝলাম না, মানুষের কি কোনো কাজ নেই? এগুলো নিশ্চিত রিমিয়াপুর কাজ হবে। ডাইনি একটা। রিমিয়াপু সম্পর্কে আমার চাচাতো বোন হয়, এই আর কি। তোরা কি শুরু করলি বলতো? যতদিন ওর সাথে কথা বলেছি ততদিনই তো তোরা ছিলি। তাহলে ওর সাথে আমার রিলেশন কবে হলো? আর ও আমার বরই কবে হলো? আর তুই ভাবি বলা বন্ধ কর, না হলে মেরে নাক ফাটিয়ে দিব। ভাবি রাগু কেন? তোর কি যে করবো নিজেও জানি না। খাচরনি। মজা নিবি? কি মজা? আকাশের সাথে মজা নেই, ওর অনুভূতিটা কেমন বুঝবি, তারপর সুযোগ বুঝে মজা নিবি। আর একটা কথা, ওর বাসায় যাবি আর ওর আম্মুকে বলবি আমি আপনার বৌমা। এখানে অনেক আনন্দ পাওয়া যাবে, কিন্তু এটা কি ঠিক হবে? কারো ফিলিংস নিয়ে এমনভাবে মজা করা ঠিক হবে না। আরে ওইরকম পরিস্থিতি হওয়ার আগে বলে দিবি যে একটু মজা করলাম। মন সায় দিচ্ছে না, যদি অন্য কিছু হয়ে যায়। ভয় পাচ্ছিস নাকি যে ওর প্রেমে পড়ে যাবি? ছি, দেশে কি ছেলের অভাব পড়েছে যে এইরকম একটা আনস্মার্ট খ্যাত ছেলের প্রেমে পড়বো? এই ইরা এত সস্তা না। ওকে তাহলে দেখি তুই কি। ওকে ডান। কি করতে হবে বল? আকাশকে একটা আসলা বাস দিবি। ও মাঝে মাঝে খুব পড়াই করে। আমাকে কেউ কোনোভাবে আন্টির কাছে, মানে ওর মায়ের কাছে মায়ের খাওয়াতে পারবে না। ওকে, তোকে মায়ের খাওয়াতে হবে, বকা খাওয়া শোনাতে হবে, আর ওর সাথে ফ্রেন্ডশিপ করবি। ফ্রেন্ডশিপটা ঠিক আছে, করাই যায়, কিন্তু ওর আম্মু ওকে কি জন্য বকা দেবে আর মারবে? তুই গিয়ে বলবি ওর সাথে অনেক দিনের রিলেশন, এখন মেনে নিচ্ছে না, এইগুলো আর কি। আরে বুঝিস না কি বলতে হবে? বুঝলাম, কিন্তু আমি কি পাবে? একদিনের ক্যান্টিনে খরচ, কিন্তু তোকে ওকে বকা খাওয়াতেই হবে। ওকে ডান। কলেজ শেষে কলেজ থেকে বেরোতেই ইরাপুর ডাক। ওনার ডাক শুনে দাঁড়িয়ে গেলাম। ইরাপু এসে বলল, চল হেঁটে হেঁটে যাই। না আসলে আপু। আরে চল তো। আচ্ছা ঠিক আছে, ইচ্ছে করছে না, কিন্তু তাও গেলাম। বন্ধুরা দেখলেই আবার শুরু করবে। ওনাদের সাথে হাঁটতে লাগলাম। বাগান দিয়ে চারজন মিলে হেঁটে যাচ্ছি। হঠাৎ ইরাপু বলল, তোমার গার্লফ্রেন্ড নেই? আমার? তাও আর গার্লফ্রেন্ড?
যেই না চেহারা, মেয়েরা আমাকে দেখলেই 10 হাত দূর দিয়ে হাঁটে, আর রিলেশন করার কোনো ইচ্ছে নেই। যদি তুমি তোমাকে সম্মান না করতে পারো, তাহলে অন্য মানুষ তোমাকে কিভাবে সম্মান করবে বলো? তাও ঠিক, আপনার বয়ফ্রেন্ড নেই কেন? বাসায় চাইলে মেরে ফেলবে, সেই ভয়ে রিলেশন করি না। ও, ভালোই তো। আর প্রেম ভালোবাসা এগুলো ঠিক না, এগুলো তো হারাম। একবারে বিয়ের পর বাবার সাথে রিলেশন করবেন, সেখানে কোনো পাপ থাকবে না, আর কোনো বাধাও থাকবে না। বুঝলাম। আচ্ছা ফ্রেন্ড, একদম হাসবা না। হাসি পছন্দ হচ্ছে না বুঝি? না, হচ্ছে না। হাসছো তো মনে হচ্ছে গল্পে যেই রাক্ষসগুলো থাকে না, ওইগুলোর মতো লাগছে। ও আচ্ছা, কিন্তু আপনি কেমন জানেন? দেখতে মাশাল্লাহ অনেকটাই মায়াবী, চোখ দুটো টানা টানা, ঠিক হরিণীর চোখের মতো, গালগুলো কাশ্মীরি আপেলের মতো, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো, আর আপনার গালের টোলগুলোতে আপনার সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তুলেছে। আর আপনার ঠোঁটের উপর যে ছোট্ট তিলটা আছে না, সেটাই আপনাকে অনেক সুন্দর লাগছে। একবারে আপনি অসম্ভব সুন্দরী। এত পাম্পারটি ভালো না। আমি মোটেও পাম দেইনি। বাংলাদেশের মানুষের একটাই অভ্যাস খারাপ, যদি প্রশংসা করে তো বলে পাম দিচ্ছি। আচ্ছা যাই হোক, যখন পছন্দ না সেহেতু বলেই দিই, আপনি এগুলোর বিপরীত, আপনি একটা ডাইনি। তবে রে শয়তান ছেলে, একদম মারবেন না, নাহলে চিৎকার করে লোক জমা করব। এই দুপুরে কি আসবে শুনি? আর তোমার চিৎকার শুনে একটা ছাগলও আসবে না। আমি তো মানুষকে ডাকবো, তাহলে ছাগল কোন দুঃখে আসবে? মানুষকে ডাকবো, মানুষ আসবে। তাই নাকি? আচ্ছা ডাকো তাহলে, কে আসে শুনি। না থাক, প্রয়োজন নেই। কেন? কেন আবার? আপনি আমাকে মারতে আসেননি, তাই আমি চিৎকার দিব না? আপনার হাসিটা কিন্তু সে সুন্দর। ধন্যবাদ। ওয়েলকাম। তোমার ফোন আছে না? নাম্বারটা দাও। কেন? কেন আবার? ফ্রেন্ড হলাম না? আচ্ছা ঠিক আছে। তারপর ইরাবুকে নাম্বারটা দিলাম। তারপর যে যার বাসায় চলে আসি। এমনভাবে বেশ কয়েকদিন চলে যায়। ইরাবুর সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। কে কি বলল এতে আসে যায় না। আর এখন তেমন কেউ কিছু বলে না। ওনার ব্যবহার, কথা বলার ধরন খুব ভালো লাগে। এক কথায় ওনাকেই ভালো লাগে। ওনার সাথে কথা বলতে বলতে কবে যে ওনার প্রতি ভালোবাসা তৈরি হতে সৃষ্টি করেছে আমি বুঝতেই পারিনি। একদিন বিকেলে রুমে বসে আছি, তখন মা বাইরে থেকে ডাকছে, তাই বাইরে এলাম। এসে দেখি রিমি আপু, ইরাপু আর আরেকটা ওদেরই ফ্রেন্ড। ইরাপুর চোখে পানি, মা অনেক রেগে আছে। আমি কাছে গিয়ে বললাম, কি হয়েছে মা? মা কিছু না বলেই একটা থাপ্পড় দিল, তবে খুব জোরে না। বৌমা আসতে চাইছে তো নিয়ে আসিস না কি জন্য? এতদিন রিলেশন করে এখন নাকি বলছিস ওকে বিয়ে করবি না? কত সুন্দর বৌমা, কিভাবে এমনটা করতে পারিস? আজকেই তোর বাবা মার সাথে কথা বলে ওর মা বাবার সাথে কথা বলতে বলবো। ও, এই কাহিনী। ইরাপু আর রিমি আপুর দিকে তাকিয়ে দেখি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। ওরা হয়তো ভাবতে পারিনি এমন কিছু একটা হবে। মনে মনে হাসলাম। আমাকে মার খাওয়াতে এসে নিজেরাই ফেসে গিয়েছে। রিমি, এটা কি হলো? আমিও তো বুঝতে পারছি না। সত্যিটা এক্ষুনি বলে দি, না হলে সব গন্ডগোল হয়ে যাবে। সেটাই ভালো। আন্টি, আন্টি, হ্যাঁ বল। আন্টি, আসলে আকাশকে মার খাওয়ার জন্য এমন করেছি। এটা আমার পরিকল্পনা ছিল, কিন্তু এখানে সব কিছু গন্ডগোল হয়ে গেল। ভেবেছি একটা, আর হলো অন্যটা। ও, আমি তো আবার সত্যি মনে করেছি। না আন্টি, সত্যি না। ওকে আপনার কাছেই মায়ের আর বকা খাওয়ার জন্য এমন করেছি। ও আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। আন্টি, তাহলে গেলাম আমরা। চল, এতে পার। ওরা চলে গেল। ওরা জানে না তুমি কেমন। আসছিল আমাকে বকা খাওয়াতে আর মায়ের খাওয়াতে। তারপর ওখান থেকে আমার ঘরে চলে এলাম। দেখতে দেখতে বেশ কয়েকটা মাস চলে গেল। আমি ইরাপুকে ভালোবেসে পেরেছি, ভালোবাসতে চাইনি, কিন্তু ওনার ব্যবহার বাধ্য করেছে। আর মনে হয় ইরাপুও আমাকে পছন্দ করে। তুই ইরাপুকে প্রপোজ করে দে। ভয় করছে যদি না মানে, আর ফ্রেন্ডশিপ শেষ করে দেই। এমনভাবে কখনো ফ্রেন্ডশিপ রাখতে পারবি না। ভয় করে অনেক। আরে ভিতু, বলে দে। ভয় করে অনেক, খুদাই ফ্রেন্ডশিপটা নষ্ট হবে। তোর ইচ্ছে, বললে বল, না হলে থাক। ইচ্ছে করছে তো বলতে, কিন্তু বলতে পারছি না। অনেক ভয় করছে। এই ভয়কে জয় করতেই হবে।
যেমনভাবেই হোক আমি আর সহ্য করতে পারবো না। আর এই দিকেও একটা চাকরির কথা চলছে, যদি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। না, বলে দিব, আজকে যাওয়ার সময় বলে দেবো। ক্লাস শেষ করে আবার তিনজনে মিলে হাঁটছি, আমি, ইরা আপু আর ওর একটা ফ্রেন্ড। আজকে রিমি আপু আসেনি। তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আর তোমার কথা শোনার জন্য অপেক্ষা করি। রাগ করবা না তো? ওরকম হলে অবশ্যই করব। তাহলে থাক। বলে বলছি। দাঁড়াও এখানে, বলছি। অনেক ভয় করছে, যদি এখন যে সম্পর্কটা আছে সেটা নষ্ট করে দেই। কি হলো বলো। আমি তোমাকে ভালোবাসি, সত্যি বলছি। আমি তোমাকে ভালোবাসি, আর আমার তো মনে হয় তুমিও আমাকে ভালোবাসো। কিভাবে বুঝলে আমি তোমাকে ভালোবাসি? তুমি আমার অনেক কেয়ার করো। একটা মানুষ একজনকে তখনই বেশি কেয়ার করে যখন তার প্রতি ফিলিংস থাকে। এই শোনো, কারো প্রতি ফিলিংস থাকলেই তাকে কেয়ার করে এমন না, বন্ধু হিসেবে কেয়ার করা যায়। তাহলে তুমি ওইরকম কেন করো? শাসন করো কেন? কেয়ার কেন করো? সবচেয়ে বড় ভুল তোদের মতো ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করা। একটু ভালো ব্যবহার করলেই মনে করে ভালোবাসি। তোর সাথে আমি ফ্রেন্ডশিপ করেছি, এটা তোর ভাগ্য। আচ্ছা, তোর পাশে কোনো মেয়ে আসবে বল? তোর যে চেহারা, তোর সাথে রিলেশন তো দূরের কথা, ফ্রেন্ডশিপও করা যাবে না। এই, তুই তোর চেহারা দেখেছিস কখনো আয়নায়? আর তোর কি আছে রে আমাকে ভালোবাসার মতো? বাড়ি, গাড়ি, টাকা পয়সা কি আছে তোর? আজকে থেকে তোর সাথে ফ্রেন্ডশিপ। তুই আমাকে কখনো ফোন দিবি না, আর আমার সামনে আসবিও না। ওর কথা শুনে চোখ দিয়ে পানি বেরিয়ে আসতে চাইছে, কিন্তু আটকে রাখলাম। ওর কত মিষ্টি মিষ্টি কথা, আর এখন এগুলো বলছে। আমি ভুলে গিয়েছিলাম আমি কেমন, কে। আচ্ছা ঠিক আছে, তোমাকে কখনো ফোন দিব না, তোমার সামনে যাব না। আর ধন্যবাদ আমাকে আমার স্থানটাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আর কিছু না বলে সাইকেলে উঠে চালাতে লাগলাম। এবার আর নিজেকে আটকাতে পারলাম না, কান্না করে দিলাম। আস্তে আস্তে কান্না করলাম আর হাত দিয়ে চোখ মুছলাম। রাস্তায় এখন কোনো মানুষ নেই যে আমাকে কান্না করতে দেখবে। এক জায়গায় দাঁড়িয়ে ভালোভাবে চোখ মুছে বাড়িতে চলে এলাম। বাড়িতে আসতেই মা বলল, তোর চাকরি হয়ে গেছে? তাই নাকি? আগামীকালকেই যাওয়া লাগবে। যাক, অবশেষে তাহলে আব্বাকে একটু সাহায্য করতে পারবো। এবার অন্তত একটু হলেও দারিদ্রতা ঘুচবে, কি বলো? এবার যা, গোসল করে নিয়ে আয়। হুম। এত কষ্টের মাঝেও ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠলো, এটা ভেবে যে বাবার পাশে দাঁড়াতে পারবো। তারপর গোসল শেষ করে নামাজ পড়ে এসে খেতে বসলাম। আব্বা আসতেই বললাম, কখন যাওয়া লাগবে আর কোথায় এটা? ওই যে মুসা আসা না, ওর সাথে আগামীকাল সকালে যাবি। আর এটা কুমিল্লায় মাঠ কর্মী হিসেবে। তাহলে তো অনেক কষ্ট হবে। কষ্ট ছাড়া কিছুই হয় না। টাকা কত করে দিবে? 10,000 দিবে বলছে, তবে কাজ ভালো হলে আরো বাড়া। ওকে। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসি। তারপর কি, পরের দিন কুমিল্লায় চলে আসি। তবে একটা বছর অনেক কষ্ট করেছি, যার ফলে এখন ভালো একটা জায়গায় আছি। তবে কয়েকদিন আগে চাকরিটা ছেড়ে চলে আসি, কারণ এখন অনলাইনে মার্কেটিংয়ের কাজ করি এবং ইউটিউবে কাজ করি। প্রতি মাসে 25 থেকে 30 হাজার করে আসে, তবে বছরের শেষ 3 মাস বাকি মাসগুলোর ডাবল পাই। এখন একটা বাড়ি আছে, 3টা রুম, তবে রুম 3টা কমপ্লিট। একবারে হাই কোয়ালিটি না, মিডিয়াম কোয়ালিটি। ভাবছি এখন একটা বাইক নিব। ভাইয়া, কি এত ভাবছো? আরে তেমন কিছু না। এই দাঁড়ান। অটোওয়ালাকে দাঁড়াতে বলতেই দাঁড়িয়ে গেল। তারপর নেমে গেলাম। নেমে ভাড়া দিয়ে দুজনে বাসায় চলে এলাম। এসে ফ্রেশ হয়ে খেতে এলাম। মা, ভাবছি আবারও কলেজে ভর্তি হব। সবকিছু সামলাতে পারবি? তোর তো ঘুম থেকে ওঠার কোনো ঠিক ঠিকানাই নেই। যদি সামলাতে পারিস তাহলে পড়াশোনা কর। সার্টিফিকেট থাকলে ওটা আলাদা দাম। কখন কোন কাজে লেগে যায়, ঠিক আছে? মেইন টার্গেট হচ্ছে ইরাপুকে জ্বালানো। আজকে ওর ফেস দেখে বুঝলাম, আমার পাশে নিধিকে দেখে ওর জ্বলন হচ্ছে। আরে ভাই, রাইটার হয়ে এটুকু বুঝবো না তো কি বুঝবো? তারপর খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ফেসবুকে ভিডিও দেখছি। কেমন ঘুম ঘুম পাচ্ছে, তাই দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়ে বের হলাম। দেখি রিমি আপু আর ইরা আপু এদিকে আসছে। ওরা এদিকে কেন আসে বুঝলাম না। আমি আমার মতো করে ফোন টিপতে লাগলাম। দুজনে আমার কাছে এসে দাঁড়ালো। এত ফোন টিপলেই চোখ যাবে, তখন তো 1000 পাওয়ারের চশমা দেওয়া লাগবে। আরে আপু, চশমা না, বউ লাগবে। অন্ধ হয়ে যাব
তখন বউ আমার চশমা হয়ে যাবে। খুব ভালো তো। আরে ইরা, তুমি কতদিন পর, কেমন আছো? ভালো আন্টি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার বাসার সবাই কেমন আছে? জি আন্টি, ভালো। বাড়ির ভেতরে এসে বসো, ওভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো কেন? না থাক, অন্য কোনো দিন যাব। আজকে এমনিতেই এলাম, অনেকদিন আসা হয়নি তো, তাই। মা, ব্যাগটা নিয়ে আসো তো, বাজারে যাব। আমার কথা শুনে মা বাড়ির ভিতরে চলে গেল। আকাশ, সেদিনের ব্যবহারের জন্য সরি। কোন দিনের জন্য? আর আমার আর আপনার মধ্যে আবার কি হলো যে সরি বলছেন? ইরাপুর দিকে তাকিয়ে কথাটা বললাম। দেখি ইরাপু এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আমি উঠে বাড়ির ভিতরে এসে রুমে এসে টাকা নিয়ে তারপর ব্যাগ নিয়ে রাস্তায় এসে একটা গাড়ি ধরে বাজারে চলে এলাম। চাচি, আকাশের আগের নাম্বারটা কি হয়েছে? ও যখন বাইরে ছিল তখন কয়েকবার ফোন দিয়েছিলাম, কিন্তু বন্ধ বলছিল। তা তো বলতে পারবো না, আমার তো আর ফোন নেই, আর ফোন টিপতেও পাই না। তোর চার্জারটা থেকে কথা বলতাম। ও আচ্ছা আচ্ছা, গেলাম তাহলে। আচ্ছা যা তাহলে। ওখান থেকে চলে এলাম, আস্তে আস্তে বললাম, ও তো ঠিকই ফেসবুক চালাচ্ছে, তাহলে তোর আর আমার কাছে ওর কোন আইডিটা আছে রে? যেটাতে ও অ্যাক্টিভ থাকে না, ওটা। মাঝে মাঝে বলতো না, ও যেটা চালায় সেটাতে কেউ পরিচিতগুলো নেই। ও আচ্ছা, আমি বাসায় গেলাম, ভালো লাগছে না। ওখান থেকে বাসায় চলে এলাম। ওকে দেখার পর থেকে একটুও ভালো লাগছে না। সেই তখন থেকে ভেতরটা অস্থির হয়ে আছে। বসে শান্তি নেই, শুয়ে শান্তি নেই, কোনো কিছুতেই শান্তি নেই। বারবার ওর কাছে ছুটে যেতে ইচ্ছে করছে কিছুক্ষণ জড়িয়ে ধরে কান্না করি। জড়িয়ে ধরি বলে খুব ভালোবাসি তোমায়, কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। তাহলে কেন এমন হলো? আমার দিক থেকে তো শুধু ফ্রেন্ডশিপ ছিল, তাহলে এমন কেন হলো? যদি জানতাম তোমার কষ্টের কারণ হব আমি, তোমার এক ফোঁটা অশ্রুর কারণ হব আমি, আর সেই কষ্টের অভিশাপে আমি একদিন এমনভাবে কষ্ট পাবো, তাহলে কখনোই তোমাকে কষ্ট দিতাম না। সন্ধ্যায় বাজার থেকে বাসায় এসে কাজে বসলাম। বেশ কিছুক্ষণ পরে মা খাবার জন্য ডাকলো, তাই খেতে এলাম। খাওয়া দাওয়া শেষ করে আবারও কাজে বসলাম। কিছুক্ষণ পরে গ্রুপ কল আসলো, তাই ওখানে আড্ডা দিতে লাগলাম। আড্ডা শেষ করে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কারণ আগামীকাল কলেজে যেতে হবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি 9টা বাজে। তাই উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘরে এসে রেডি হয়ে নিলাম। একটু পরে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে একটা গাড়ি ধরে বাজারে এসে নেমে আরও একটা গাড়ি নিয়ে কলেজে চলে এলাম। ভিতরে এসে দেখি কলেজের ভিতরটা একটু চেঞ্জ হয়েছে। ইমনকে দেখে ওর কাছে গেলাম। কিরে, কেমন আছিস তোরা? এই তো ভালো। তোর খবর কি? আর হঠাৎ করে আজকে কলেজে, তাও আবার এতদিন পর? আবার ক্লাস করব, আবার কলেজে আসব, তবে মাঝে মধ্যে। খুব ভালো তো। আর গেট আপের অনেক চেঞ্জ দেখছি। হুম, সর বসে একটু। কিরে, তোর আগের নম্বর কি হয়েছে? ওটা সিম কার্ড নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে না, নষ্ট করে ফেলেছি। ও আচ্ছা, তোর নতুন নাম্বারটা দে। নে। নাম্বার দিয়ে চুপচাপ বসে ওদের কথা শুনতে লাগলাম। দূরে লক্ষ্য করলাম এরা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর দিকে আর না তাকিয়ে ফোন টিপতে টিপতে ওদের গল্প শুনতে লাগলাম। শালা হারামিদের আর কোনো গল্প নেই, শুধু এগুলোই গল্প। কোন মেয়ের সাথে কি করেছে, কার সাথে রিলেশন করেছে, কাকে কি বলেছে, কাকে ভালো লেগেছে, সব কয়টা প্লে বয় টাইপের। হঠাৎ ইমন বলল, তোর চাকরির কি হলো? চলে আসলি কেন? বাড়িতে বসে বসে যদি তার থেকে ভালো ইনকাম করতে পারি, তাহলে কি দরকার চাকরি করার? কি ইনকাম করিস আর কোথায়? ইউটিউবিং করি। ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়? মজা করিস শালা। মজা কেন করব, এগুলো বুঝবি না, হুদাই পেঁচাল পারবি। চল একটু ঘোরাঘুরি করি, তারপর ক্লাসে যাব। তারপর বন্ধু কয়টা ঘোরাঘুরি করে ক্লাসে চলে এলাম। 2টা ক্লাস শেষ করে বের হলাম। আচ্ছা দোস্ত, চল একটু মেয়ে দেখে বেড়াই। আমার কথা শুনে আমার দিকে সব কয়টা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কিরে, এমনভাবে দেখিস কেন? সত্যি কি তুই আকাশ, না অন্য কেউ? কেন, তোদের এমন মনে হচ্ছে কেন? যেই ছেলেকে মেয়ে দেখতে যাব বলে টেনে টেনে ক্লাসরুম থেকে বের করতে পারতাম না, সেই ছেলে এখন বলছে চল মেয়ে দেখতে যাই। শোন, মানুষ পরিবর্তনশীল, বেশি বকবক না করে চল তো। তারপর উঠে বাইরে চলে এলাম। এসে দেখি কিছু দূরে রিমিয়া পুরা দাঁড়িয়ে আছে, আর ওই দিক থেকে একটা পুরনো ফ্রেন্ড আসছে, নাম রূপা।
রূপাকে দেখে বললাম, কেমন আছো রূপা? আরে তুমি এতদিন কোথায় ছিলে? একটা জব পেয়েছিলাম, ওটার জন্যই বাইরে গিয়েছিলাম। ও, আজকে মনে হচ্ছে কলেজে ঘুরতে আসছো। না, ক্লাস করতে আসছি। ভাবছি মাঝে মধ্যে ক্লাস করব। খুব ভালো তো, জব করছো তাহলে তো একটা ট্রিট দেওয়া লাগবে। কি বলো ইমন? ঠিক, আমার তো এটা মনেই ছিল না, তোকে তো ট্রিট দেওয়া লাগবে। আমার কিন্তু সেই রাগ হচ্ছে, ইচ্ছে করছে গিয়ে ওই ড্যানিটার সব চুল ছেড়ে ফেলি। কেন? ওই ড্যানিটা কেন ওর সাথে এমন ভাবে হেসে হেসে কথা বলবে? খুব কষ্ট হচ্ছে আর ওপর অনেক রাগ হচ্ছে। আমার কি মনে হচ্ছে জানিস, তোকে এমনভাবে জেলাস ফিল করানোর জন্য কলেজে এসেছে। না হলে ওর কলেজে আসার কি দরকার বল? জানি না, কিন্তু আমি এগুলো আর সহ্য করতে পারছি না। সব তোর জন্য হয়েছে। তুই যদি ওর সাথে ফ্রেন্ডশিপ করতে না বলতি তাহলে এগুলো কিছুই হতো না। হ্যাঁ, এখন সব দোষ আমার। আমি তোকে ওর সাথে ফ্রেন্ডশিপ করতে বলেছিলাম, ভালোবাসতে না। আর তোকে তো আগেই বলেছি সব কিছু বলে দে, কিন্তু তুই তো ঢং করে কিচ্ছু বলিসনি। দেখ, আমি কিন্তু সত্যি সত্যি গিয়ে ওর চুল ছিঁড়তে শুরু করব। আস্তে আস্তে রাগের মাত্রাটা বাড়তেই আছে। এখানে আমি কি করতে পারি? হ্যাঁ, কাজ কর, ওকে বিয়ে করে ফেল। তোর আব্বু না করবে না, কারণ ওর এখন বাড়ি আছে, একটা কাজও আছে, যেখান থেকে 25 থেকে 30,000 করে প্রতি মাসে পায়। আর কি চাই বল? দেখতে একটু আনস্মার্ট, এই আর কি। তোর আনস্মার্টের ক্যাথায় আগুন। হ্যাঁ, রাখছিস কেন? তুই তো বলতি, তাই বললাম আর কি। হো, আমি তো ভুলেই গেছি, এখন তো ওকে ভালোবাসিস, তোর কলিজা। একদম মজা করবি না। আচ্ছা, করবো না। আর দোস্ত, আমার তো বিয়ে রে। কি কবে? আরে, গতকাল ছেলেপক্ষ দেখতে সে পছন্দ করে গেছে, আর ছেলেকেও আমার পছন্দ হয়েছে। বিয়ের দিন তারিখও ফাইনাল করা হয়ে গেছে। কুত্তি, এত কিছু হয়ে গেছে আর তুই আমাকে এখন বলছিস? তোর সাথে বাসা থেকে আসলাম আর এতক্ষণ ধরে কলেজে এলাম আর তুই এখন বলছিস? আর সারপ্রাইজ দিব তাই বলিনি। আর তুই তো সবসময় আকাশের খেয়ালে ডুবে থাকছিস, তাই আর কিছু বলিনি। বাহানা তুই একটাই পেয়েছিস। আচ্ছা, এবার বল কবে বিয়ে? আই মিন কত তারিখে? এই তো সামনের শুক্রবার। তাহলে তো আর মাত্র 4 দিন। আচ্ছা, ওরা সবাই যাচ্ছে কোথায় রে? তুইও এখানে, আমিও এখানে, আমি কিভাবে বলবো? চল ওদের পেছনে পেছনে যাই। গেলে তুই যা, আমি যেতে পারবো না। চল না। এমন করছিস কি জন্য? এমন পাগলামি না করে যেটা বললাম সেটা কর। পাগল হয়ে গেছি, ইচ্ছে করছে গিয়ে ওর চুলগুলোকে ছিঁড়ে ফেলি। হয়েছে, থাক, আর কিছু করা লাগবে না। কলেজ থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে এলাম। এসে সব মিলে হালকা খাওয়া শেষ করে আবারও কলেজে চলে এলাম। এসে আরেকটা ক্লাস করে বাসায় যাওয়ার জন্য ক্লাস থেকে বেরিয়ে এলাম। কলেজের বাইরে এসে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ কেউ বলল, চল আমাদের সাথে হেঁটে হেঁটে। পা ব্যথা করবে। বড়লোক হলে যা হয়, ঢং না করি চল। যেতে ইচ্ছে করছে না, গাড়িতে যাব, তোমরা যাও। আরে চল তো, না গেলে না যাবে। আজকাল মানুষের অনেক ভাব বেড়েছে। আমি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। শালা, গাড়িগুলো আসছে তো প্যাসেঞ্জারে ভর্তি, এরা আবার কেন দাঁড়িয়ে আছে বুঝলাম না। তোমরা না হেঁটে হেঁটে যাবে, তাহলে দাঁড়িয়ে কেন? আমরাও গাড়িতে যাব। আরে চলো না, হেঁটে হেঁটে যাই। চল তো, আজকে শেষ। কিছু না বলে হাঁটতে লাগলাম। বাগানে আসতেই, সরি সেদিনের জন্য। কি জন্য পুরনো জিনিস নিয়ে টানাটানি করছেন? ওগুলো পুরনো হয়ে গেছে। জীবনে এগিয়ে চলতে গেলে পিছনে ফিরে তাকাতে নেই, না হলে জীবনে চলার পথে পিছিয়ে যাবেন। আমার উপর রাগ করে আছো? রাগ? কি আপনি যে আপনার উপর রাগ করে থাকবো? আমার উপর অনেক অভিমান জমে আছে তাই। কি জন্য অভিমান জমে থাকবে? আচ্ছা, আমি কি আপনাকে চিনি? এমন ভাবে বলো কেন? কষ্ট হচ্ছে না বুঝি? আমার কথা শুনে আপনার কেন কষ্ট হবে? আর আমি তো কষ্ট দেওয়ার মতো কিছু বলিনি বা কিছু করিনি। ভালোবাসো আমায়? ভালোবাসা? এটা দিয়ে কি করে? আচ্ছা, এটা খাই না মাখে। ভালোবাসা খায় না মাখে? দেখাইতাম, কিন্তু প্রাইভেসির জন্য পারলাম না। কিছু না বলে চুপচাপ হাঁটতে লাগলাম।
সবার মাঝে নীরবতা। নীরবতা ভেঙে ইরাপু আবার বলল, একটা কথা বলার ছিল, ভালোবাসি তোমায়। কি বললেন? বুঝতে পারিনি। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? হাসছো কেন? আমি তোমাকে হাসির কি বললাম? হাসবো না তো কি করব? আমাদের মতো ছেলেদেরকে ভালোবাসা তো দূরের কথা, আমাদের সাথে ফ্রেন্ডশিপ করাও যায় না। আর আপনি কিনা আমাকে ভালোবাসেন, ভাবা যায়? সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। মজা করবেন না তো? আমার কথাগুলো তোমার কাছে মজা মনে হচ্ছে? আমাদের মতো ছেলেদের কাছে এগুলো মজা ছাড়া কিছুই না। কিছু না বলে পকেট থেকে ব্লুটুথটা বের করে গান প্লে করে হাঁটতে লাগলাম। ভালোবাসতে আসছে, সেদিন যে কথাগুলো বলেছিল সেগুলো হৃদয়ে আঁচড় কেটে আছে। আমার কিছু বলার নেই। আমি কি করব বুঝতে পারছি না। আমি ওকে এমন ভাবে ভালোবেসে ফেলবো বুঝতে পারি না। চাইছি ভুলে যাব, কিন্তু মনে হচ্ছে ততই বেশি মনে পড়ছে ওকে। জীবন থেকে যদি একে ফেলে আসা দিনগুলো মুছে ফেলা যেত, তাহলে তোমার জন্য আর কষ্ট পেতে হতো না। তাহলে আজকে আমি অনেক হ্যাপি থাকতাম। তোর বিয়েটা শেষ হোক, তারপর বাসায় বলবো। মেনে নিবি তোকে? সত্যি যদি আমাকে ভালোবেসে থাকে, তাহলে আমার উপর বেশি দিন রাগ অভিমান করে থাকতে পারবে না। ঠিক মেনে নিবে। এই আকাশ, দাঁড়াও। কি হলো? দাঁড়াও। শুনতে পাচ্ছি কিনা কে জানে। হঠাৎ ইরাপু আমার সামনে এলো। আমার সামনে আসতেই দাঁড়িয়ে গেলাম। কিছু কি বলবেন? বলার তো আছে অনেক কিছুই, কিন্তু তুমি কি শুনতে চাইছো? আচ্ছা, তোমার নাম্বারটা দাও। সরি। পাশ কাটিয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে চলে এলাম। তারপর বাসা চলে এলাম। এসে গোসল করে শুয়ে ফোন চাপতে লাগলাম। একটু পরে মা খাবার জন্য ডাকলো, তাই খেতে এলাম। বাসায় আরো একটা কাজের মানুষের দরকার। কাজে মানুষ লাগবে? দিন দিন মনে হচ্ছে জমিদার হয়ে যাচ্ছে। আমি ওই কাজের মানুষের কথা বলিনি। ওহ, বুঝতে পারছি, কাজের মানুষ লাগবে, ঠিক আছে, কিন্তু সেলিকে রাজি আছে? কাজের লোক রাখলে শরীরের ভেতর জম ধরে যাবে, কাজ না করলে বিছানায় পড়ে যাবা। আমারটা আমি বুঝবো। এখন বল, কাজের লোক রাখবো কিনা? মাসে কত করে দেওয়া লাগবে? আবার মাসে মাসে টাকাটাও দেওয়া লাগবে? তাহলে তো ভালোই। কাকে পাবা? নিয়ে আসো। এভাবে বললে তো আর নিয়ে আসা যায় না, অনেক কিছু করতে হবে, তারপর না হয় এই কাজের লোক পাওয়া যাবে। পাগল নাকি? এত তাড়াতাড়ি নিজের স্বাধীনতা হারাতে চাই না। আরো 5 বছর পর। দেখা যাক কি হয়। আর রিমির তো বিয়ে ঠিক হয়েছে সামনে শুক্রবার। তো আমি কি করব? তুই আবার কি করবি? আচ্ছা যাই হোক, মেয়ে কি দেখবো? তুমি কি পাগল হলে? এত তাড়াতাড়ি বিয়ে? আরো 5 বছর পর। খাওয়া দাওয়া শেষ হতে ঘরে এসে শুয়ে পড়লাম। একটু পরে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে উঁচু করে নামাজ পড়ে এসে কাজে বসলাম। এই ইউটিউবারদের এই একটাই কাজ, হয় ফোনের সামনে বসে থাকা, না হয় কম্পিউটারের সামনে। এমনভাবে 2 দিন পার হয়ে গেল। কলেজে আর যাওয়া হয়নি। যাব কিভাবে? আমার তো সন্ধ্যা লাগে রাত 10টায়, আর রাত হয় 1টা থেকে 2টায়, আর সকাল হয় 11 থেকে 12টায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখন ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি আমার আফাজান ফোন দিয়েছে। ফোন রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম আপা, আপনি কেমন আছেন? খাওয়া দাওয়া হয়েছে? বড় বাচ্চা কেমন আছে? পাড়া প্রতিবেশী কেমন আছে? বাসার সবাই কেমন আছে? কুত্তা, তোর উপর ঠাড়া পড়ুক। সেম টু ইউ। আচ্ছা বল, কি করিস? খাচ্ছি। তুমি? বসে আছি। আহারে, খুব ভালো তো। তোমার খাওয়া হয়েছে আফা? কুত্তা, বিলাই, হনুমান, হাতি, গন্ডার, চুড়াইল, টিকটিকি, এই কুত্তা আফা কি? আফা মানে আফা? তোকে হাতের কাছে পেলে না তোর এমন অবস্থা করব, এমন অবস্থা করব। কচু করবা? আচ্ছা, আনিকা খালা, থুক্কু, অনেক রে করে টান দাও। শালা, তোকে তো তোর কপালে বউ জুটবে না। তাহলে ভাই, তোমার কপালেও আমার শালি নেই। আচ্ছা বলো, কেমন আছো? এই তো ভালোই। তারপর ওদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রেখে গোসল করলাম। দুপুরে খাওয়ার পর দিলাম ঘুম। বিকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাইরে এসে বসে আছি। দেখি ইরাপু আর ওর বান্ধবীরা রিমিয়াপুদের বাসার দিক থেকে আসছে। ওহ, আমি তো ভুলে গিয়েছিলাম, আগামীকাল রিমিয়াপুর বিয়ে। ওকে দেখে বাসার ভিতরে চলে এলাম। কুত্তা, তোকে তো আমি, তোর ভাব আমি তোকে চিপে চিপে বের করব। কুত্তা, এই 2 দিন ওর কোথাও দেখা পাইনি, কলেজেও যায়নি, আর এখন একটু দেখা পেলাম তাও পালাচ্ছে।
হঠাৎ দেখি আন্টি মানে আকাশের আম্মু বাসা থেকে বেরিয়ে আসছে। আমাকে দেখে মুখে মুচকি হাসি দিয়ে বলল, আরে ইরামা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আন্টি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এত তাড়াতাড়ি চলে যাচ্ছ মনে হচ্ছে। না আন্টি, এখন বাসায় যাচ্ছি না, এমনি একটু এদিকে আসলাম। ও আচ্ছা আচ্ছা, বাইরে এমন ভাবে না দাঁড়িয়ে থেকে বাসার ভিতরে এসে গল্প করো। আগে ওইদিকে আগে আসলে আমাদের বাড়িতে আসতে কিন্তু এখন ডাকলেও আসো না। আচ্ছা, তুমি কি আমার উপর রাগ করে আছো? না আন্টি, তেমন না, এমনিতেই আসলে যাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, আজকে চলেন। ভেতরে আসো। মায়ের সাথে ইরাবু ভিতরে এলো। ভিতরে আসতেই মা বলল, আচ্ছা যাও, আকাশের ঘরে গিয়ে ওর সাথে কথা বলো, আমি কিছু খাবার বানিয়ে নিয়ে আসছি। না আন্টি থাক, ওইসব কিছু করতে হবে না। আচ্ছা গিয়ে বসো। এই আকাশ, দরজা খোল। আকাশ, আয় আকাশ। মায়ের ডাকাডাকি শুনে দরজা খুলে দেখি ইরাপুর ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে তাকিয়ে আছে। বলো। আচ্ছা গিয়ে ওর ঘরে বসো, আমি কিছু খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসেন। ভিতরে এসে চেয়ারে বসে বললাম, বিছানায় বসেন। ইরাপুকে দেখলাম আমার রুমে চারদিকে তাকাচ্ছে। বাহ, রুমটাকে তো বেশ সুন্দর করে সাজিয়েছো। ধন্যবাদ। এগুলো কি করছো? ভিডিও এডিটিং। কিন্তু এত কিছু কি? আপনার বুঝে কি কাজ? আমার তো কাজ, যদি তোমাকে সাহায্য করতে পারি। ঠিক বুঝলাম না। বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভালো থাকলেই ভালো, আমি কেমন আছি জানতে চাইবে না? আমি তো দেখতেই পাচ্ছি আপনি ভালোই আছেন। আগের থেকে একটু সামলা হয়েছে, আর অনেকটাও পরিবর্তন হয়েছে। কোথায়? আমার তো মনে হচ্ছে না, আমি একদম আগের মতোই আছি। তবে হ্যাঁ, অবস্থানটা পরিবর্তন হয়েছে। এই হালকা টাকা পয়সা হয়েছে। কেউ বলতে পারবে না যে তুই গরিব, তোর কিছুই নেই। কষ্ট দিয়ে কথা বলতে খুব ভালো লাগছে। কিছু না বলে চুপ করে বসে থাকলাম। কানে হেডফোন লাগিয়ে এডিটিং করতে লাগলাম। ওরা কি নিয়ে যেন বলাবলি করছে, যা পারছে করছে, তাতে আমার কি? এসব মানুষকে দেখলে ঘৃণা হয়, যারা স্বপ্ন দেখিয়ে ভেঙে দেই। কিছুক্ষণ পরে আমি ওদের জন্য খাবার নিয়ে এলো। খাওয়া দাওয়া শেষ হতেই ইরাপুরে চলে গেল, আর আমি আমার মতো কাজ করতে থাকলাম। কিরে, কোথায় গেছিলি? হবু শ্বশুর বাড়িতে। আমার রুমটা দেখি হারামজাদা সুন্দর করে সাজিয়ে রেখেছে। তোর রুম মানে? না মানে হবে আর কি। রাতে বসে আছি, তখন মা এসে বলল, রিমিকে হলুদ দিতে যাবি না? যেতেই হবে। আরে চল, না গেলে কেমন দেখায় না। তোমাকেও সাথে যেতে হবে। আবার আমি কেন? ওখানে কত মেয়ে। তুই কি ছোট বাচ্চা? তোর মেয়ে আছে তো কি হয়েছে? ওরা বাঘ না ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে? তুমি গেলে যাব, না হলে যাব না। আচ্ছা চল, মেয়েদের সাথে ফোনে ঠিক ঘন্টার পর ঘন্টা কথা বলে যাচ্ছে, আর ওখানে যেতে নাকি ওর লজ্জা করছে। ওরা আমার আপু হয়, ওদের সাথে কথা বলতে কোনো প্রবলেমের সমস্যা হয় না, কিন্তু ওখানের প্রায় সব মেয়ে অপরিচিত। হয়েছে, চল এবার। কাজ ছেড়ে উঠে মায়ের সাথে রিমি আপুদের বাসায় এলাম। এক জায়গায় রিমি আপু আর আশেপাশে আরো কাজিনগুলো এবং ওর ফ্রেন্ডগুলো বসে আছে। হলুদ হাতে নিয়ে গিয়ে এগিয়ে গেলাম। ইরাপুর চোখে চোখ পড়লো, সাথে সাথে চোখ সরিয়ে রিমি আপুর গায়ে হলুদ দিতে যাব, তখনই ইরাপু গাল এগিয়ে দিল আর ওর গালে হলুদ লেগে গেল। কিরে, এটা কি হলো? এই তুই চুপ থাক, এই গেলে কে হলুদ দেবে? রিমি আপু, মরিচের গুঁড়ো নেই? ওনার যখন এতটাই শখ তখন মাখিয়ে দিই। থাক, তার দরকার নেই। আপনার শখ হয়েছে বলে কথা, না মাখিয়ে কি পারি বলেন? এটাই শখ পূরণ করার কথা মাথায় এলো, অন্যগুলো যখন বলেছি ওগুলো মাথায় আসছে না। আর কিছু না বলে ওখান থেকে চলে এলাম। মা, আমি গেলাম। তারপর ওখান থেকে বাড়ি এসে আবারও কাজে মনোযোগ দিলাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো 11টায়। কিরে, ওনার তো দেখাই পাওয়া যাচ্ছে না। কার? আরে তোর চাচাতো ভাইয়ের। বাবা, এ দেখি নাম পর্যন্ত নিচ্ছে না। এত ঢং কিসের? হ্যাঁ, ঢং দেখে পাচ্ছি না। আহা, রাগ করছিস কেন? বল না কোথায় আছে। না দেখে মনের ভেতরটা কেমন করছে, মনের ভেতরেরটা অস্থির হয়ে আছে। ভালোবাসা দেখে পাচ্ছি না, গিয়ে দেখ, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। দাঁড়া,
আমার হবু শাশুড়ি মাকে দেখতে পেয়েছি। ওনাকে গিয়ে বলি। উঠে গিয়ে আমার হবু শাশুড়ি মায়ের কাছে এসে বললাম, কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ভালো। আপনার গুণধর ছেলেকে দেখতে পাচ্ছি না যে। এখনো মনে হয় ঘুমাচ্ছে। এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে? কিছু বলেন না? কি বলবো বলো, ঘুমায় তো রাত 2টো থেকে 3টে। এত রাত পর্যন্ত কি চুরি করে বেড়ায়? ওর কাজগুলো করে আর ফোনে বকবক করে। আচ্ছা গিয়ে দেখি উঠেছে কিনা। আচ্ছা ঠিক আছে, দেখেন। দাঁড়া, তোর হচ্ছে এত রাত পর্যন্ত জেগে থাকা? উঠে ফ্রেশ হয়ে বাইরে বসে আছি, তখন মা এলো, এসে বলল, খাওয়া দাওয়া করবি কখন? এখনই খাবার নিয়ে আসো, আমি যেতে পারবো না। আর কিছু বলবি না? চল গিয়ে খেয়ে আসবি। আহা, নিয়ে আসো না। পারবো না, গেলে যা, না গেলে থাক। আর বিয়ে করা বউকে এগুলো বলিস? যাচ্ছি যাচ্ছি। ওখান থেকে খাবার জন্য রিমাপুদের বাসায় এলাম। এসে এক জায়গায় দাঁড়িয়ে আছি। মাছ তো তাও খাবার নিয়ে এসে দিত। দাঁড়িয়ে আছি, তখন দেখি হিরাপু আসে। পরনে একটা কালো শাড়ি আর ম্যাচিং করে কালো কালারের একটা ব্লাউজ, কপালে একটা কালো টিপ, হাতে রং বেরঙের কাঁচের চুড়ি। মনে হচ্ছে কালো পরি। ওকে এমন অবস্থায় দেখে বড় একটা ক্রাশ খেতে গিয়েও নিজেকে সামলে নিলাম। হিরাপু আমার কাছে এসে ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে এসে বলল, কি ব্যাপার স্যার, আপনার খাওয়া হয়েছে? জি না, আর আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। তাহলে শাড়ি পরা আর এমন ভাবে সাজা সার্থক হয়েছে। মানে? কচি খোকা, কিছু বোঝে না। আচ্ছা দাঁড়াও, খেয়ে নাও। খাবার নিয়ে এসেছি, ওই চেয়ারে গিয়ে বসো। তোমার এত কষ্ট করা লাগবে না, আমি ওকে খাবার দিচ্ছি। ধুর, এই শাশুড়ি মায়ের আর আসার সময় হলো না। ভাবছি পিচ্ছি বল লেগে থুকু বরটাকে খাবার এনে দিব, কিন্তু আর হলো না। আচ্ছা ঠিক আছে আন্টি। হিরাপু মুখটা মলিন করে দাঁড়িয়ে থাকলো, আর মা খাবার নিয়ে আসার জন্য গেল। হঠাৎ শোনা গেল যে বরযাত্রী চলে এসেছে, কিন্তু হিরাপু চুপ করে দাঁড়িয়ে আছে। কিন্তু ও যাচ্ছে না কেন? কি হলো? আপনি যাবেন না? রিমিয়াপুর ফ্রেন্ড বলে কথা। আপনার সুন্দর সুন্দর হ্যান্ডসাম বেআইরা আসবে, ওনাদের আপ্যায়ন করবেন, ওনাদের সাথে আড্ডা দিবেন। আমার কথা শুনে হিরাপু আমার দিকে রেগে তাকালো। কি হলো? আপনি এমন ধানি লঙ্কার মতো লাল হয়ে যাচ্ছেন কেন? নিহাত, এটা বিয়ে বাড়ি, তাই কিচ্ছু বললাম না। আর খোঁচা দিয়ে কথা বলতে খুব ভালো লাগছে, তাই না? কোথায় না তো। আর আপনার বেআইরা আসছে, তাড়াতাড়ি যান, মিষ্টি খাইয়ে দিবেন, পানি খাইয়ে দিবেন। আপনি না রিমিয়াপুর বান্ধবী? বেশি বকবক করলে কিন্তু তোকে খুন করব। আমার রাগ উঠাবি না। এই নে, খেয়ে নে। আর তোরা কি নিয়ে এত কথা বলছিস? আর এরা, তুমি রেগে আছো কেন? ওকে তোমায় কিছু বলেছে? আন্টি, আপনার ছেলে অনেক পচা। তোকে নিয়ে এগুলোকে চুপ বলতে বলেছি। এখন মা হাতে খাবারের প্লেট দিয়ে চলে গেল। আমি একটা চেয়ারে বসে পড়লাম। হিরাপু আরো একটা চেয়ার টেনে একটু দূরে বসে ফোন টিপতে লাগলো, আর আমার দিকে আর চোখে তাকাতে লাগলো। এই মেয়েটা কি পাগল হয়েছে? কি শুরু করেছে এখানে? আপু, আপনার কি কোনো কাজ নেই? এখানে কেন বসে আছেন? আপনার তো এখন রিমিয়াপুর পাশে থাকার কথা, তাই না? কাজ করার জন্য কি এগুলো করেছি? কাজ করার জন্য কি এগুলো পড়েছি? আর ইচ্ছে করেছে তাই এখানে বসে আছি। এতে তো তোমার সমস্যা হওয়ার কথা না, তাই না? আর আপু বলবা না, বললে কিন্তু মেরে নাক ফাটিয়ে দিব। চেনো আমাকে? চিনবো না কেন? আপনার নাম ইরা, একটা গুন্ডি, একটু অহংকারী মেয়ে। পাশের গ্রামে আপনাদের বাসা, রিমিয়াপুর বান্ধবী। ওর কথা শুনে বুকের ভিতরটা কেমন চাপা কষ্ট অনুভব করলাম। শুধু আমাকে কষ্ট দিয়ে কথা বলছে। কিছু না বলে ওখান থেকে উঠে চলে এলাম। বড় অপরাধ করে ফেলেছি বা অন্যায় করেছি নাকি যে এমন ভাবে কথা বলবে? আমার বুঝি কষ্ট হয় না ওই রকম কথা শুনে? আবার তোর কি হলো? চোখের কোণে পানি চিকচিক করছে কেন? কুত্তারা শুধু কষ্ট দিয়ে কথা বলে। চুপ কর, এখানে কি শুরু করলি? রিমিয়াপুর কথা শুনে হিরাপু চোখ মুছে নিল। তারপর রিমিয়াপু বলল, আঙ্কেল বা আন্টি এখনো আসেনি? না, আসেনি। ও আচ্ছা, আমি তোকে যেটা বলেছি সেটা কর না। আঙ্কেলকে বল। আজকে গিয়ে বলবো, তারপর ওকে বোঝাবো আমি কি। কুত্তা বিলাই শুধু আমাকে কষ্ট দিয়ে কথা বলে। খাওয়া দাওয়া শেষ হতেই বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার সময় বরকে এক নজর দেখে এলাম। না, দুজনকে মানিয়েছে ভালো। এসে গোসল করে নিলাম। আজকে আবার শুক্রবার, নামাজে যেতে হবে। গোসল শেষ করে চুপ করে বসে আছি। তখন মা
আর ইরা এলো। ও আবার এখানে কি করতে এলো? ওকে দেখে তাড়াতাড়ি ঘরে এসে একটা গেঞ্জি পরে নিলাম। রুম থেকে বের হতে যাব তখন মা এসে বলল, মেয়েটা একটু তোর ঘরে ঘুমাবে, শরীরটা নাকি অনেক অসুস্থ। আমার ঘরে কেন? পাশের ঘরে ঘুমাতে বলো। পাশে ঘর ঠিক করেনি, সবকিছু এলোমেলো হয়ে আছে আর ধুলো পড়ে আছে। তাই বলে আমার ঘরে আমি ঘুমাবো কোথায়? আমার সাথে আমাকে জড়িয়ে ধরে, আচ্ছা আন্টি আমি গেলাম, ওই রকম অসুস্থ না যে শুতেই হবে। দেখ তুই কিন্তু আবার মায়ের খাবি। আজকে কোথাও একটু আনন্দ করব, কিন্তু তা হয়ে উঠছে না। আচ্ছা ঠিক আছে, অসহ্য, এখানে ঢং করতে এসেছে। কি হয়েছে? মেয়েটা একটু অসুস্থ, বলছে যে ওর ঘরে একটু শুতে দিতে, কিন্তু তোমার ছেলে ঝামেলা করছে কেন? তুই তো এখন কিছু করবি না, তাহলে আপত্তি কোথায়? আর নামাজ কখন যাবি? 12:45 বাজে, সেই খেয়াল আছে? এই তো এখনই যাব। আর কিছু না বলে বাইরে চলে এলাম। বুঝলাম না এর সাথে মায়ের এত কিসের পিরিত জমলো, ঢং দেখে পাচ্ছি না। বাইরে এসে চুপ করে বসে থাকলাম। একটু পরে উঠে তাড়াতাড়ি নামাজ পড়তে গেলাম। নামাজ শেষ করে ঘরে এলাম। ভিতরে এসে দেখি ইরাপু আমার ঘরে এখনো শুয়ে আছে। ওকে দেখতে অনেক মায়াবী লাগছে। মেয়েদের ঘুমন্ত অবস্থায় দেখতে এত রাজে সুন্দর লাগে জানা ছিল না। কিন্তু উনি মনে হচ্ছে কি যেন বিড়বিড় করে বলছে। কাছে গিয়ে শোনার চেষ্টা করলাম কি বলছে। ও মা, এদিকে ঘুমের ঘরে আমার নাম বিড়বিড় করে বলছে। এই যে শুনছেন, হ্যালো, এই যে উঠেন। কিন্তু না, ওনার কোনো সারা শব্দ নেই। পাগল টাগল হলো নাকি? এই যে আপু ওঠেন, আপনি এগুলো কি বলছেন? ওঠেন। একে ওঠাবো কিভাবে বুঝতে পারছি না। বাইরে গিয়ে মাকে খুঁজি। বাইরে আসতে দেখি মা বাড়ির দিকে আসছে। কি রে, নামাজ পড়ে আসছিস? আর ওই মেয়েকে ঘুম থেকে উঠাও। আচ্ছা ঠিক আছে। মা চলে গেল। আমি ওখানেই দাঁড়িয়ে থাকলাম। সর্বনাশ, মা যদি ওই রকম বিড়বিড়ানি শুনে যে আমার নাম ছড়ার মতো জপে যাচ্ছে, তাহলে তো সব শেষ। মা কি ভাববে? তাই দিলাম দৌড়ে এসে মায়ের সাথ ধরলাম। তুই এমন ভাবে এলি কেন? এমনিতেই তাড়াতাড়ি ঘরের ভিতরে এসে দেখি এখনো একইভাবে আমার নাম বলে যাচ্ছে। এই যে আপু ওঠেন, এই ডাইনি ওঠেন। আমার এমন জোরে বলাতে হিরাপু চোখ খুলে তাকালো। এমন ভাবে চিৎকার দিয়ে ডাকাডাকি করছিস কেন? বাড়িতে কি চোর পড়েছে? কি হয়েছে? কত বেজেছে খেয়াল আছে? ওঠেন। কত বেজেছে? সন্ধ্যা হয়ে গেছে। কি? পাশ থেকে মোবাইলটা নিয়ে তাকিয়ে দেখি 2টা এখনো বাজেনি। আন্টি আছে তাই ওকে আর কিচ্ছু বললাম না, বিছানা ছেড়ে উঠলাম। উঠে চোখে মুখে পানি দাও, তোমাকে তোমার মা খুঁজছিল। জি। ইরাপু যেতেই বিছানায় বসে পড়লাম। একটু পরে রুমের ভিতরে এলো। এসে ফোন হাতে নিয়ে বলল, আন্টি আমি গেলাম। আমরাও চলে যাব। এই ওঠ, তুই আবার বসলি কেন? একটু পরে যাচ্ছি। আমার কথা শুনে মা আর ইরাপু চলে গেল। চুপ করে বসে থাকলাম। ওইদিকে, এতক্ষণ কোথায় ছিলে? হবু শাশুড়ির বাড়িতে ঘুমিয়েছিলাম, শরীরটা কেমন করছিল তাই। হবু শাশুড়ির বাড়ি মানে? এই বিষয়ে বাসায় গিয়ে কথা বলবো। আচ্ছা, রিমির কাছে গেলাম। ইরাপু আর কিছু না বলে রিমি আপুর কাছে গেল। ইরাপু যেতেই একটা মেয়ে বলল, আপু আপনাকে একটা কথা বলতাম, কিন্তু কিভাবে যে বলি বুঝতে পারছি না। বলেন। আপু আপনি কি সিঙ্গেল আছেন? না মানে ভাইয়ার বন্ধু আপনাকে প্রথম দেখাতেই পছন্দ করেছে, তাই বলতে বললো আর কি। না কেন? কিন্তু ভাবি যে বলল আপনি সিঙ্গেল আছেন। ও, আপনাকে মিথ্যে বলেছে, আমি বিবাহিত। ও আচ্ছা। কিছুক্ষণ পর খাবার জন্য এলাম। এসে দেখি ইরাপু, ওর বান্ধবী আর 2টা অপরিচিত মেয়ে এবং কয়েকটি ছেলে এক জায়গায় দাঁড়িয়ে আছে। যা পারছে করুক, এতে আমার কি? আমি চলে এলাম। আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি বিবাহিত। সত্যি করে বলেন না, আপনি কি সিঙ্গেল? আরে আজীব তো, একটা কথা কতবার বলতে হবে আমি বিবাহিত? এই মায়া চল তো, অসহ্য একটা। এমনিতেই মন খারাপ সকাল থেকে, তার উপর এগুলো উটকো ঝামেলা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। ভাইয়া এই মেয়ে ধানি লঙ্কা, কাজ হবে না। মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে না বিবাহিত। আচ্ছা ভাবি কি বলছিল রে? ভাবি বলছিল এখনো বিয়ে হয়নি, তবে একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু ছেলেটা দেখতে ভালো না। দেখলাম ছেলেটা ভাবি চাচাতো ভাই। আজব তো, ভালোবাসা কি টাকা পয়সার চেহারা দেখে হয়? আচ্ছা ওগুলো বাদ দে, দেশে কি মেয়ের অভাব পড়েছে নাকি?
বাংলাদেশে 16 লাখ মেয়ের বেশি, ভাগে হয়তো একটু বেশিই পাবো। ছেলেটার কথা শুনে ওখানে সবাই হাসতে লাগলো। এসে খাবার জন্য বসলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। এমনভাবে দুপুর গড়িয়ে রাত হলো। ওইদিকে কি রে, তখন বিয়ে বাড়িতে যেন কি বলছিলি? ওখানে তোর হবু শ্বশুর বাড়ি কোথায় পেয়েছিস? আম্মু আব্বু আসলে মামের কথা কিছু বুঝলাম না। তোমার মেয়েকেই বলো, ওই বললো জানে। আসলে আম্মু আব্বু, আমি একটা ছেলেকে ভালোবাসি। তারপর ছেলেটা কি করে? কি করবে? বাপের হোটেলে খায় দায় ঘুমায়। কি? তাহলে দুঃখিত মা, তুমি এখন আসতে পারো না। আরে আজব তো, পুরো না শুনেই আসতে বলো। ছেলেটা অনলাইনে কাজ করে, ওখান থেকে মাসে 25 থেকে 30,000 টাকা পায়। জব করতো, ওটা ছেড়ে দিয়ে এটা করে। চাকরি ছাড়লে কেন? আজব তো, তুমি যখন একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসায় লাভ বেশি দেখো তখন কি করো? ও, ছেলের নাম কি? ওর বাপের নাম কি? ওর নাম আকাশ, আঙ্কেলের নাম আফতাব আহমেদ, আর রিমির চাচা হয়। চিনেছি, লোক মুখে শুনেছি। এখন নাকি টাকা পয়সা হয়েছে। কেমন হঠাৎ করেই? কিন্তু ওই ছেলেটা তো একটু কালো, তোর সাথে মানাবে? তো কি হয়েছে, তুমি কি কথা বলবা? যা বলবো। আর যতদূর জানি লোক হিসেবে অনেক ভালো এবং ওদের পরিবারটাও অনেক ভালো, কিন্তু ছেলেটা একটু এই আর কি। তো কি হয়েছে? আচ্ছা বলো, সে যদি অনেক স্মার্ট হয়, দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু ভেতরটা অনেক কুৎসিত হয়, তাহলে কি সেই সৌন্দর্য নিয়ে আমি কি করব? আর অনেক ভালো, আর একবারে ওকে দেখতে খারাপ বলবা না, বললে নাকের উপর ঘুষি দেব। শরীরটা ভালো করছে না, আমি গেলাম। হয়েছে মা আমার, আর বলবো না। আর আগামীকাল ওদের বাসায় গিয়ে আমি আর তোর মা কথা বলে আসবো। যাক, মেয়ে আমার ছেলে দেখার বিষয় থেকে বাঁচিয়ে দিয়েছে। আর খেয়ে রুমে যা। ভালো লাগছে না, পরে খাবো। ইরাপু গিয়ে ঘুমিয়ে পড়লো। এদিকে বসে বসে গ্রুপ কলে আড্ডা দিচ্ছি আর নিজের মতো কাজ করছি। কি রে, সারাদিন তো তোর খুঁজছিল না? গ্রুপ কলেও বেশ কয়েকবার টান দিলাম, কিন্তু তুই তো রিসিভ করলি না। আরে তোমাদের তো বলেছি আমার কাজিনের বিয়ে ছিল আজকে। ও আচ্ছা ভাই, কি করিস? হবু বউয়ের কথা ভাবছি। শালি এখন কোথায় আছে, কি করছে, কোন শালার সাথে ইটিস পিটিস করছে? আহা শোনা গো আমার, খুব কষ্ট হচ্ছে বুঝি ভাই? কষ্ট বলে কষ্ট, এই শীতে আমিও একা বসে বসে কাঁপছি আর ওইও কাঁপছে, বুঝছো? ওর কথা মনে হতে কত কষ্ট হচ্ছে। আহা শোনা গো আমার, খাওয়া হয়েছে ভাই? হয়েছে, তোমার? বাসায় সবাই কেমন আছে? সবাই ভালো। পরের দিন সকালে মায়েটাকে ঘুম ভাঙলো। কি হয়েছে, আজকে ডাকছো কেন? তোর শ্বশুর শাশুড়ি আসছে, ওঠ। মানে কি সব উল্টাপাল্টা বলছো? ইরার মা বাবা আসছে বিয়ের প্রস্তাব নিয়ে। কি? মায়ের কথা শুনে একবারে উঠে বসে গেছি। কি বলে মা এগুলো? কি বলছো তুমি? সবকিছু ফাইনাল, মেয়েটাকে আমার খুব ভালো লাগে। কি বিয়ের কথা পাকা? মানে তুমি আমার মত একবারও জানতে চাইলে না? আমি জানি আমরা যা পছন্দ করব তাই তোর পছন্দ হবে, আর তুই তো বলিস যে তোমরা যেই মেয়েকে পছন্দ করবে সেই মেয়েকে আমি বউ হিসেবে মেনে নেবো। তাহলে এখানে আবার মতের কি কথা কি বলার আছে? আমি কি বলবো বুঝতে পারছি না। ওকে দেখলেই ঘৃণা হয়, আর ও কিনা আমার বউ হয়ে আসবে। মাকে কিছু বলতেও পারছি না, বলবো কি? আমি তো আগে থেকেই বলে রেখেছি তোমাদের যাকে পছন্দ হবে তাকেই বিয়ে করব। কি রে, এত কি ভাবছিস? কিছু না, কিন্তু আমাকে কেন ডাকতে আসছো? বাইরে আয়, এসে তোর শ্বশুর শাশুড়িকে সালাম কর। আজব তো। আচ্ছা, ওনারা কি আমাকে চিনেন না যে আমাকে গিয়ে সালাম করতে হবে? এমন ভাবে কান ধরে মুলে দেবো না, যেটা বলছি সেটা কর। আচ্ছা, হিরাপুকে ভালো লাগলে দত্তক নিয়ে নাও, বউ করে আনার কি প্রয়োজন? গালি খাওয়ার খুব ইচ্ছে করছে তাই না? আচ্ছা ঠিক আছে, চলো। মা চলে গেল। আমি উঠে গেঞ্জি পরে ওয়াশরুমে গিয়ে হাত মুখে পানি দিয়ে বাইরে এলাম। এসে দেখি ইরার আব্বু আম্মু বসে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণে কি ঘুম ভাঙলো? জি চাচা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। বিয়াই, তাহলে আজকের মতো উঠি। আর তাহলে সামনে 15 তারিখে তাহলে বিয়ের দিন ঠিক করা হলো। আপনাদের মতো প্রস্তুতি নেন আর আমরা আমাদের মতো নেন। ওকে ভাইজান, আর বেশি দিন নাই, মাত্র 7 দিন আছে, অনেক কাজ আছে।
আজকের মতো তাহলে উঠি। এমন ভাবে দুপুর টাইমে দিতে দিচ্ছি না, দুপুরে খাবার খেয়ে তারপর যাবেন। না বেয়াই, আজকে হচ্ছে না, এরপর যখন আসবো তখন। ওটা বললে হবে না, খাওয়া দাওয়া শেষ হবে তারপর যেতে দিব। না বেয়াই, জোর করিয়েন না, এরা বাড়িতে একাই আছে আর অসুস্থ পড়েছে। কেন, কি হয়েছে? জ্বর হয়েছে, আর মেয়েটা আপনার ছেলেকে অনেক ভালোবাসে, জ্বরের ঘুরে আপনার ছেলের নাম বলেছে, আরো কি সব বলেছে। আচ্ছা, তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? কি জ্বর হয়ে গেছে? আমি বিকেলে একবার আপনাদের বাসায় যাব। আমার মেয়েটা অসুস্থ আর আমি একেবার জিজ্ঞেস করলাম না কেমন আছে। আর এই, তুই খাওয়া দাওয়া শেষ করে একবার যাবি। হ্যাঁ, আমি? তুই না তো কে যাবে? আমার কি আরো একটা ছেলে আছে? এতদিন শুনেছি আপনাদের পরিবারটা ভালো, আজকে দেখলাম আমার মেয়ে অনেক ভাগ্যবান, আপনার পরিবারের একজন সদস্য হবে। আচ্ছা, আজকের মতো উঠলাম। আঙ্কেল আন্টি বিদায় নিয়ে চলে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। তখন মা এলো, এসে বলল, কি বলেছি শুনেছিস? কি বলছো? আমার মেয়েটাকে গিয়ে দেখে আয়। একটা প্রশ্ন, উত্তরটা কি দিবা? বল শুনি। ওটা যদি তোমার মেয়ে হয় আর আমি যদি তোমার ছেলে হই, তাহলে আপন ছেলে মেয়ের মধ্যে বিয়ে? তুমি তো দেখি ইসলাম বিরোধী কাজ শুরু করেছো। মা কিছু না বলে ঝাঁটার দিকে এগিয়ে গেল। আরে এত রাখছো কেন? আমি তো মজা করলাম। হারামজাদা, তোর মজা করা বের করছি। আরে আরে রাখো ওটা, আর গিয়ে রুটি তৈরি করো, অনেক খিদে পেয়েছে। তোর কপালে খাবার নেই। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি খাবো না, তোমার মেয়েকে দেখতেও যাবো না। এখন তোমার ইচ্ছে। মার কিছু না বলে রান্নাঘরে চলে গেল। আমি বাইরে এসে ঘোরাঘুরি করে বাড়িতে এলাম। আর মা তো ডাকছিল খাবার জন্য, তাই আরও আসা। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে ফোন দিলাম, তখনই মা হাজির। তোকে কি বললাম শুনিসনি? তুমি অন্যের মেয়ের জন্য আমাকে রাগ দেখাচ্ছ? তুমি কি আমার আপন মা না সৎ? লাঠি নিয়ে আসতে হবে নাকি? আচ্ছা যাচ্ছি যাচ্ছি। এমনভাবে যাব এই লুঙ্গি আর গেঞ্জি পরে? তো কি করবি? আচ্ছা, পোশাক চেঞ্জ করে যা। মা চলে গেল, আমি চেঞ্জ করতে লাগলাম। তখন আন্টি কোথায় যেতে বলেছে রে? শ্বশুর বাড়ি। আঙ্কেলের নাকি? না আমার, ওই যে বলছিলাম না একটা মেয়ের কথা, সকালে ওর মা বা আসছে। এর মধ্যে নাকি আমার সাথে বিয়ের কথা পাকা হয়ে গেছে। মামাকে ঘুম থেকে ডেকে তুলে এগুলো বলল। আর ওই মেয়ে নাকি অসুস্থ হয়ে আছে, তাই মা শুরু করে দিয়েছে আমার মেয়েকে দেখে আয়। ইচ্ছে করছে না ওকে দেখতে যেতে, ওকে দেখলেই ঘৃণা হয়, দুমুখো সাপ একটা। তো এখন কি করবি? এখন তোর চোখের সামনে সব সময় থাকবে। আমি বলি কি, মেয়েটাকে মেনে নে, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? দেখি, আর ওর কপালে তো একটু দুঃখ আছে। তা যাই করিস খুব বেশি করিস না, যতই হোক মেয়ে মানুষ। চলো যেতে যেতে কথা বলি। হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে সবার সাথে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে হিরাপুদের বাসার সামনে এসে কলিং বেলের চাপ দিতেই কে একজন দরজা খুলে দিল। দেখি আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভিতরে আসো। জি ভিতরে গেলাম। ভিতরে এসে দেখি আরো একটা মেয়ে বসে আছে। মনে হচ্ছে এটা মোর শালিকা। ওইটা ইরার রুম। জি, ওখান থেকে হিরাপুর রুমের সামনে এলাম। এসে দরজায় টোকা দিলাম। দরজা খুলে আছে, এমন ঢং করে তুই দরজায় টোকা দিচ্ছিস কেন? কিছু না বলে ভিতরে এলাম। এসে দেখি অন্যদিকে মুখ করে শুয়ে আছে। আমি গিয়ে চুপ করে দাঁড়ালাম। এখন কেমন আছেন? আকাশের কণ্ঠ শুনে বুকের ভেতরটা কেঁপে উঠলো। সাথে সাথে ঘুরলাম, দেখি সত্যিও দাঁড়িয়ে আছে। ওকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো। দাঁড়িয়ে আছো কেন, বসো। না ঠিক আছে, মা পাঠালো তাই আসলাম। আন্টি না পাঠালে বুঝি আসতে না? কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। আচ্ছা ওগুলো বাদ দিয়ে বলেন এখন কেমন আছেন? কোন দিকেরটা বলবো, শরীরের নাকি মনের? আপনার শরীরের অবস্থা কেমন বলেন। একটু ভালো। তুমি কেমন আছো? আর অমন ভাবে না দাঁড়িয়ে বসো, হয় বিছানায় বসো আর না হয় চেয়ারে। আর শুলে কিছু বলবো না। কি দরকার ছিল আঙ্কেল আন্টিকে আমাদের বাসায় পাঠানোর? আপনি এগুলো কি নাটক শুরু করেছেন? ওগুলো তোমার কাছে নাটক মনে হচ্ছে? আমার ভালোবাসার নাটক মনে হচ্ছে? কেন হবে না? যার কথার কোনো দাম নেই, একদিন বলে একটা আর পরের দিন আরেকটা বলে। সেদিনের জন্য আমি লজ্জিত, আমাকে ক্ষমা করো। আচ্ছা ভাই আমি গেলাম, উঠতে যাব। তখন আন্টি আসলো। আরে তুমি যাচ্ছ কোথায়?
আন্টি আজকের মতো আসি, বাসায় কাজ আছে অনেক। খাওয়া দাওয়া করে যাও। না আন্টি, অনেক কাজ আছে। মা যাওয়ার জন্য জোর করলো, তাই এলাম। আচ্ছা তাহলে যাও। দাঁড়াও মা, তুমি একটু যাও তো। ইরাপুর কথা শুনে আন্টি চলে গেল। আবার কি করবে আল্লাহ জানেন। জি আপু বলেন। সরি কুত্তা, তুই আমি বলবি না, বউ বলবি বউ। পারবো না। আর আমার ফোন নাম্বার কি হবে? উঠতে হলে কিন্তু তোমার অবস্থা কি হবে কল্পনাও করতে পারবে না। যেটা বলছি সেটা করো। ওকে নেন, 01761। ওকে সোনা, লাভ ইউ। বাই। আর কিছু না বলে ওখান থেকে চলে এলাম। তারপর বাড়িতে এসে কাজে বসলাম। বিকেলে রুমে বসে আছি, তখন আসতে পারি? ইরাপুর কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে দেখি ইরাপুই ভিতরে এসে বলছেন আসতে পারি। ঢং করেন? ঢং মেয়েরা করবে না তো ছেলেরা করবে? তুমি জানো না মেয়েদের রগে রগে ঢং, আর ঢং হচ্ছে মেয়েদের অলংকার। আপনার শরীরের অবস্থা কেমন? এই তো ভালো। তোমার কেমন অবস্থা? ঢং করে অসুস্থ শরীর নিয়ে আসার কি প্রয়োজন ছিল? বুঝতে পারছি এর মতলবটা কি। এত কেয়ারিং দেখাচ্ছে, তোমাকে দেখতে ইচ্ছে হলো তাই চলে এলাম। লোকজন কি ভাববে? একটু তো লজ্জা শরম করেন। পাড়া প্রতিবেশী কি ভাববে? কিসের লজ্জা শরম? আর রাখো তোমার পাড়া প্রতিবেশী। আর হঠাৎ এত পরিবর্তন? ঠিক আছে, আর কিছুই বলবো না। না। কি না? আর ওভাবে দাঁড়িয়ে না থেকে বিছানায় বসেন, না হলে চেয়ার আছে টেনে বসেন। তোমার কোলে বসি? কথায় আছে বসতে দিলে মানুষ শুতে চায়। আপনার হয়েছে তেমন। আর কিছু না বলে ঘুরে আমি আমার কাজ করতে লাগলাম। ইরাপুর আর সারা শব্দ পেলাম না, তবে দরজা খোলার শব্দ পেলাম। মনে হচ্ছে চলে গেল। রাতে সবার সাথে কথা বলছি, তখন অপরিচিত নাম্বার থেকে একটা ফোন এলো। ফোন রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। কে বলছেন? তোমার বউ। সরি, আমার কোনো বউ নেই। পরিচয় দিয়ে কথা বললে বলেন, না হলে ফোন রাখলাম। সময় হোক ভালোভাবে বোঝাবো আমি কি, পরিচয় কি। বাই, ফোন রাখলাম। ফোন রেখে দেখ, এক্ষুনি তোর বাসায় আসবো। ও আপু আপনি? জি বলেন, কেন ফোন দিয়েছেন? শাশুড়ির বাচ্চা, তোকে কি যে করবো আমি নিজেও জানি না। আগে তোকে কাছে পেতে দে, তারপর আপু বলা ভালোভাবে বের করব। হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? না। কেন? কথা বলতে চাইলে ইনস্টল করে নক দেন এই নাম্বারে। বাই। ফোন কেটে নাম্বারটা সেভ করে কলে অ্যাড হলাম। হ্যালো হ্যালো, মাইক্রো টেস্টিং। হ্যালো 1 2 3। হ্যালো। শুনুন যায় বল। না না, তেমন কিছু না। আর সব কোথায় গেল? জানি না। আচ্ছা তুই কোথায় গেছিলি? না তেমন কিছু না। আর সব কোথায় গেল? কোথায় আর যাব? ওই বালটা ফোন দিয়েছে। কি করছো বলো? ও আনিকা আফা, আপনি কই গেছিলেন? শালা, তোর এমন জায়গায় দিব যে কোনোদিন বাবা ডাক শুনতে পাবি না। সুইটি আফা, আমার বল্টু শোনা মনে হচ্ছে মিষ্টি খেয়ে এসেছে। এতক্ষণ মনে হচ্ছিল খাচ্ছিল। কুত্তা, তোকে উস্তা দেব। এই আফা কি ভয়ের জায়গায় প বলিস? তোর কি হয়েছে? না পারি না। আফা ও ডিম আফা, আপনি কেমন আছেন? কুত্তা, তোকে হাতের কাছে পেলে না পচা ডিম খাওয়াবো। আহা শোনা গো আমার ডিম আফা, আপনি কি খেয়েছেন? আচ্ছা দাঁড়াও, ওরে কলে টান দিচ্ছি। ইরাপুকে কলে টান দিতেই রিসিভ করলো। এটা কে এলো রে? তোমরাই জিজ্ঞেস করো কে এটা। আরে এটা তোমাদের ভাবি, ওর হবু বউ। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ডিনার হয়েছে? জি, আপনার? ভাবি আমি সুইটি। ও, আমি ইসরাত জাহান ইরা। আর বাকিগুলো কে? ওনাদের নাম কি? আমি মিম। আর এক যে উগান্ডা আছে ওটা অনিক। আরও আছে কিন্তু এখনো গ্রুপ কলে আসেনি। ও আচ্ছা, আপনারা কথা বলেন, আমি চুপ করে কথা শুনি। আপনি এখন আসতে পারেন। ভাবি ভাবি, আপনার ছোট বোন আছে? আছে, কেন? আকাশের শালি আমারই তো, মানে আমার বউ। ও, কোন ক্লাসে পড়ে? ক্লাস 10-এ। তাহলে তো জমে গেছে। ভাবি, আপনার বোন আজ থেকে আমার। একবার কথা বলিয়ে দেন, বাকিটা আমি ম্যানেজ করে নিব। আচ্ছা, আপনার বোন ফোন ইউজ করে? নাম কি ওর? ফোন ইউজ করে, নাম মিষ্টি। তাড়াতাড়ি নম্বরটা দেন। ওকে দিব। আপনাকে যেতে বললাম না? ওই কুত্তা থাকলো তো কি হয়েছে ভাবি, আপনি যাবেন না।
এমনভাবে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম, কিন্তু ইরাপু গেল না। চুপ করে কথা শুনে গেল। সুইটি আপু থাকো, আমি ভয়েস করে আসি। বাই, থাকো তোমরা। ওকে যা, ততক্ষণে ভাবির সাথে আমরা কথা বলি। আমি কাটতে যাব, তখন ইরাপু কেটে চলে গেল। নাও, এবার কথা বলো। নিশ্চিত তুই কিছু বলেছিস? আমি আবার কি বলবো? আমি কিছুই বলিনি। থাকো, গেলাম। ফোন কেটে ভয়েস করতে লাগলাম। আধা ঘন্টা পর কলে অ্যাড হতে গিয়ে দেখি ইরা বেশ কয়েকবার ফোন দিয়েছে। গিয়ে দেখি অফলাইন হয়ে গেছে। আবার কলে অ্যাড হয়ে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। সব কয়টা আমাকে নিয়ে মজা করলো। 2টা বাজতেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখি ইরা অনেক ফোন দিয়েছে, গুড মর্নিং উইশ করেছে। ভদ্রতার খাতিরে 11:30-এ আমিও গুড মর্নিং উইশ করলাম। সাথে সাথে রিপ্লাই এলো, দুপুরের সময় মর্নিং হলো? জি। রাতে কতক্ষণ পর্যন্ত জেগেছিলে? কেন? এমনিতেই বলো। 2:30 পর্যন্ত। ও, বিয়েটা হতে দাও, তারপর এমন ভাবে আড্ডা দেওয়া বের করব আর রাত জাগা বের করব। মনে মনে বললাম, বউ থাকলে কি এত রাত পর্যন্ত জেগে থাকতাম নাকি? বউয়ের সাথে লুডো খেলতাম। আর আপনারা যেটা ভাবছেন ওটাও। আর কিছু না বলে ফোন রেখে ব্রাশ হাতে নিয়ে বাইরে এলাম। এসে ঘোরাঘুরি করে ব্রাশ করা শেষ করে খাওয়া দাওয়া শেষ করলাম। দেখতে দেখতে 5 দিন চলে গেল। আগামী পরশু বিয়ে, ভাবা যায়। দেখতে দেখতে বিয়েটাও হয়ে গেল রাতে। ভাই এখনো কেন দাঁড়িয়ে? তাড়াতাড়ি শান্তিকে নিয়ে আসতে হবে না? হ্যাঁ, কিন্তু কিন্তু কি রে, যা তাড়াতাড়ি আমাদের ভাবির কাছে, কতক্ষণ থেকে অপেক্ষা করছে। আর তুই তোর ক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি খেলবি না? তাড়াতাড়ি যা, এত সময় পাবি কোথায়? যা এখন তাড়াতাড়ি যা। তারপর আস্তে আস্তে দরজা খুলে ভিতরে গেলাম। যাওয়া মাত্রই হীরা উঠে এসে সালাম করতে গেল, তখন সরে গেলাম। হীরা আপু ঘোমটা উঠে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন নাটক না করলেও চলবে। আর এসব নাটক করার প্রয়োজন কি? তোমার কাছে এইসব কিছু নাটক মনে হচ্ছে? এই সবই নাটক। এগুলো করার কি প্রয়োজন ছিল? আপনি কি ভাবছেন আমাকে বিয়ে করলে সবকিছু ঠিক হয়ে যাবে? আপনি আমার মন থেকে সেদিনই উঠে গেছেন। আপনাদের মতো মানুষদের আমি ঘৃণা করি। 2 মুখো সাপগুলো আছে না, আপনি হচ্ছেন সেরকম। মুখে একটা, কাজে আরেকটা। তুমি কি এখন চুপ করবা? এই কয়েকদিনে এগুলো অনেক শুনেছি। আরে বলছি তো, ওটা আমার ভুল হয়েছে, তার জন্য অনুতপ্ত। আপনি আমার মতো ছেলেকে কেন বিয়ে করলেন আমার মাথায় আসে না। আপনার সাথে কি আমাকে মানায়? আপনার জন্য কত হ্যান্ডসাম ছেলে আছে, কত বড় বড় চাকরিজীবী অপেক্ষা করছে, আর আপনি কিনা আমাকে বিয়ে করলেন। বিষয়টা ভাবা যায়? আর আপনার রুচি এতটা নিচে নামলো কিভাবে যে আপনি আমার মতো ছেলেকে বিয়ে করেছেন? আর হঠাৎ আমার মধ্যে কি দেখলেন বুঝলাম না, যে আপনি এমনভাবে আমাকে বিয়ে করলেন। দেশে কি ছেলের অভাব পড়েছে? প্লিজ এবার থামো, এমন ভাবে আর বলিস না। তোমার মুখে এইসব শুনে অনেক কষ্ট হয়। কষ্ট? কেন কষ্ট হবে? আমি যে তোমাকে ভালোবাসি। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, আপনি আমার মাঝে কি দেখলেন যে আমাকে ভালোবাসলেন? আর কিছু না বলে ওখান থেকে এসে চেয়ারে বসলাম। ঘুমাবে না? আপনার সাথে এক বিছানায় ঘুমানোর কোনো ইচ্ছে আমার নেই। সরি। কিছু না বলে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। আজকে অনেক ক্লান্ত ক্লান্ত লাগছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা। বসে থাকতে থাকতে ওভাবে কবে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। দেখি ইরাপু আমার পা ধরে আছে, মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। এদিকে পিছিতে গান এখনো বাজছে আর কানে হেডফোন লাগানো আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা। আমি পা নাড়াতেই ইরাপু উঠে গেল। আমাকে টাচ করার সাহস আপনি কোথায় পেলেন? যখন 3 বার কবুল বলে তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি তখন থেকে। ছাড়েন আমাকে। এমন করছো কেন? সরি বলছি তো আমার ভুল হয়েছে। দেশে কি ছেলের অভাব পড়েছে যে আপনি আমাকে বিয়ে করলেন? ভালোবাসি। বুঝলাম না, এত সুন্দর হ্যান্ডসাম ছেলে থাকতে কেন আমাকে এমনভাবে বিয়ে করলেন? ভালোবাসি। আপনি কি পাগল হয়েছেন? ভালোবাসি। নিশ্চিত আপনার মাথার তার কেটে গেছে। ভালোবাসি। আচ্ছা, আপনি এখানে কেন? যান বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েন। তুমি যেখানে নেই সেখানে বিছানায় গিয়ে কি করব? এমন ভাবেই বসে থাকবো? দেখেন, আপনি কিন্তু বেশি বেশি করে ফেলছেন। এসব করার মানে কি? ভালোবাসি তাই এমন করি। আমি আপনাকে ঘৃণা করি। কতদিন করবা? একদিন না একদিন আমাকে ভালোবাসবেই। আমি সেই দিনের অপেক্ষা করব। এখন আপনি কি উঠবেন? না, উঠবো না।
এমন ভাবেই বসে থাকবো। আমাকে ছাড়েন, আমি বিছানায় শুবো। আমার কথা শুনে ইরাপু ছেড়ে দিয়ে উঠে পড়লো। আমি পিছিয়ে অফ করে বিছানায় এসে শুয়ে পড়লাম। ইরাপু যখন বিছানায় শুতে গেল তখন বললাম, আপনি আমার পাশে আসবেন না, নাহলে ভালো হবে না। কি খারাপ করবে শুনি? নেহাত আপনি বড়, তাই সেভাবে কিছু বলতে পারছি না। ছোট হলে এতক্ষণে গালের উপর কয়েকটা পড়ে যেত। ও এই কথা, বড় বলে কিস করতে লজ্জা পাচ্ছ? ছোট হলে লজ্জা হতো না? আরে আমি তো তোমার বউ, আমার কাছে কিসের লজ্জা? ওই বলে কিসের বড় কিসের ছোট অন্ধকার হলে একই রকম। এমনভাবে ডাইনির মতো হাসবেন না তো। কেন? আমার হাসিটা কি সুন্দর না? না, সুন্দর না। এই শোনো না, আরে ওই শোনো না, ওই ওই শোনো। ঢং করতে হবে না, যা বলার বলেন। আমার না খুব আদর আদর পাচ্ছে। তো আমি কি করব? তুমি তো করবা, আমি শুধু দেখবো। আমি কি কি করব? আদর করবা, আদর। এই শোনো না, ওই শোনো না, এই শোনো না। আল্লাহ হাফেজ, ঘুম আসছে অনেক। বাসর রাত নিয়ে কত স্বপ্ন আছে, আর তুমি বলছো ঘুম আসছে? বললেই হলো নাকি? কে শুনে কার কথা দিলাম ঘুম, কিন্তু পারলাম কোথায়। হুট করে ঘুমটা ভেঙে গেল। মনে হচ্ছে কেউ আমাকে জড়িয়ে ধরে আছে। দূর, ঘুমের মধ্যে কি সব দেখি। আমাকে আবার কে জড়িয়ে ধরবে? আরে আমি তো ভুলে গিয়েছিলাম যে আমার বিয়ে হয়েছে। চোখ খুলে দেখি এরা আমাকে জড়িয়ে ধরে আছে আর পিটপিট করে দেখছে। এটা কি হলো? ছাড়েন ছাড়েন। ছাড়ার জন্য কি ধরেছি? ছাড়েন প্লিজ, ছাড়েন। ছাড়বো না। ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। এরে বোঝাবে কে যে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ফার্স্ট টাইম এমনভাবে কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে। কিভাবে নিজেকে সামলাবো বুঝতে পারছি না। ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু বালটা ছাড়ছেই না, আরো শক্ত করে জড়িয়ে ধরছে। বুঝতে পারছি কেন ছাড়ছো। আমি তো ছাড়বো না। দেখি নিজেকে কতক্ষণ আটকে রাখতে পারো, আর আমার উপর অভিমান করে থাকতে পারো। আপু আপনি ছাড়েন না প্লিজ। কুত্তা, আমি তো আপু, দাঁড়াতে আজকে হচ্ছে। বলেই এরা আমার উপর একটা পা তুলে দিল। আল্লাহ, এই শয়তান মেয়ের থেকে আমার মতো নিষ্পাপ বান্দারে হেফাজত করো। ডাইনি তুই ছেড়ে দে, তুই আমার কিচ্ছু পাবি না। ডাইনি তুই আমাকে ছেড়ে দে। আল্লাহর কাছে যতই দোয়া করো কাজ হবে না, কারণ এখানে কোনো হারাম নেই, কোনো পাপ নেই। আমি দেখবো তোমাকে আমার কাছ থেকে আজকে কে বাঁচায়। আজকে আমি তোমার সবকিছু লুট করে দিব। আমি তো আজকে সবকিছু লুট করে তোকে নিঃস্ব করে দেবো। না না, এ হতে পারে না। ছেড়ে দে শয়তান নি, তুই আমাকে ছেড়ে দে, তুই আমার কিচ্ছু পাবি না। জোর করে ছাড়তে লাগলাম, কিন্তু ছাড়ছে না। কতক্ষণ নিজেকে ধরে রাখবো? আপু আমাকে ছাড়েন প্লিজ, ছাড়েন। ওই শালা আপু বলবি না? আপু বলে মুডটাই নষ্ট করে দিল। সরি বলছি তো, এমন করছো কেন? মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? প্লিজ আমাকে মাফ করো। আমাকে ছাড়েন, সব ভুলের মাপ হয় না। সরি বলছি তো। না আমাকে কি এখন ঘুমাতে দিবেন? না, দিব না। আগে বলো ক্ষমা করে দিয়েছো। রাগ উঠাবেন না, আপনাকে আমি ছাড়তে বলছি। হিরা ছেড়ে দিয়ে অন্যদিকে মুখ করে নিল। আমি কোলবালিশটাকে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম। কখন ঘুমিয়ে গেছি বলতে পারবো না। সকালে ঘুম ভাঙলো। ঘরের দিকে তাকিয়ে দেখি 8টা বাজে। হীরা পাশে নেই। নিচে তাকিয়ে দেখি তুলো পড়ে আছে। ওমা, কোলবালিশের একই অবস্থা। দেখি হীরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আপনি আমার কোলবালিশের এই অবস্থা করেছেন কেন? যেখানে আমার থাকার কথা সেখানে এই বালিশ থাকবে কেন? আমার অধিকারে ও কেন ভাগ বসাবে? হীরা কালো কালারের শাড়ি পরে আছে। ওর ধবধবে সাদা পেটটা দেখা যাচ্ছে। ডাইনিটা ইচ্ছে করেই নাভির উপর থেকে শাড়িটা সরিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। চুলগুলো ভেজা হয়ে আছে, নখগুলো দাঁত দিয়ে কামড়াচ্ছে। কুত্তিটা আমার দুর্বলতাগুলোকে কাজে লাগাচ্ছে। কতক্ষণ নিজেকে কন্ট্রোলে রাখবো? ও জানলো কিভাবে এগুলো আমার দুর্বল পয়েন্ট? শুধু আমার না, মনে তো হচ্ছে এগুলো সব ছেলেদেরই হবে। আল্লাহ, ধৈর্য ধরার শক্তি দাও। চোখ ফিরে নিলাম। না চাইতেও লুচু চোখ ওইদিকে যাচ্ছে। আস্তে আস্তে মাথায় কামবাসনা উঠছে। নিজেকে কতক্ষণ ধরে রাখবো? না, এখানে থাকলে দুর্ঘটনা ঘটতে বেশিক্ষণ লাগবে না। উঠে তাড়াতাড়ি ওয়াশরুমে আসতে গিয়েও পারলাম না। ড্যানিটা পেছন থেকে গেঞ্জি টেনে ধরলো। এদিকে তো হার্টবিটের গতি বেড়ে গেছে। আরে স্যার, আপনি যাচ্ছেন কোথায়? ছাড়েন আমাকে, আমি ওয়াশরুমে যাব। কি জন্য? ইরাপু আমার সামনে এলো। আমি সাথে সাথে হাত দিয়ে চোখ বন্ধ করে নিলাম। আল্লাহ গো, আমি কত বড় ভুল করেছি।
এটা ছেলে না অন্য কিছু, দেখি তো কি। ওর কথা শুনে তাড়াতাড়ি প্যান্ট ধরলাম। আপনি আমাকে এমনভাবে টর্চার করছেন কেন? আগে বলো ভালোবাসি। আর সহ্য হলো না, ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে চেপে ধরলাম। খুব মজা লাগছে তাই না? ইরা আমার দিকে চোখ পিট পিট করে তাকাচ্ছে। কি হলো? মুখ দিয়ে তো আর কোনো কথা বের হচ্ছে না। ছাড়ো বলছি, ছাড়ো। ওকে ছাড়িয়ে এক হাত দিয়ে চুলের মুঠি ধরে ও ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিয়ে স্বাদ নিতে লাগলাম। একটু পরে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলাম। হয়েছে না আরো চাই? এতক্ষণ ধরে কি কিস করে? মনে হচ্ছে মেরে ফেলবে। আবার ধরে কিস করতে লাগলাম। এবার ইরা সমান তালে রেসপন্স করলো। একটু পরে ছেড়ে দিয়ে বিছানায় ফেলে দিয়ে ইচ্ছে মতো আদর করলাম। তারপর বাকিটুকু নাই বলি বুঝে নিয়েন ইতিহাস আর কি। শরীরের উপর চাদর টেনে ওর উপর শুয়ে ওর মুখের দিকে তাকালাম। দুর্বল পয়েন্টগুলো চেনে খুব মজা নেওয়া হচ্ছিল তাই না? এই একটু একটু, এতগুলো লাভ ইউ। কতগুলো? যখন আমাদের একটা বেবি হবে তখন সবে ভাববে আমরাও ওইসব করেছি। কি লজ্জা। অনেক লজ্জা করবে তাই না? ওই ওঠো না, ফ্রেশ হয়ে আসো। ওইদিকে তো ডাকাডাকি করছে। চলো একসাথে গোসল করব বলেই তো অ্যাটাচ বাথরুম বানিয়েছি, নাহলে গ্রামে এগুলো কতজন বানাই। তারপর দুজনে একসাথে গিয়ে গোসল করে এলাম। চেঞ্জ করে ইরা গিয়ে দরজা খুলে দিল আর আমি বিছানায় আবারও শুয়ে পড়লাম। একটু করে সুইটি আপু আর ডিমাপু, তুক্কু, মিমাপু এলো। আসসালামু আলাইকুম আঙ্কেল আর গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম। শুভ শুভ শুভ। আচ্ছা বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? তোমার আঙ্কেল কি খারাপ থাকতে পারে? দেখেই বোঝা যাচ্ছে অনেক ভালো আছে। সেটাই তো, কত জায়গায় ভ্রমণ করেছি, কত অজানা জিনিস দেখেছি, তা ঠিক আছে। মিমাপু তুমি চুপ যাও। কাকে কি বলতে যাচ্ছ জানো না? এ লাগাম ছাড়া গাধা। আমি গাধা? গাধা তো তোমার বর। সোয়াইব, তোমার আব্বুকে গাধা বলছে তোমার আকাশ আঙ্কেল। তুমি গাধা, তুমি গরু, তুমি ডঙ্কি আঙ্কেল, তুমি ছাগল। ছেলেটারে একটু মানুষের মতো মানুষ করো, দিন দিন তোমার মতো হয়ে যাচ্ছে। আর হবে না কেন, তুমি তো ওই রকম। কুত্তা, বিলাই, হনুমান, হাতি, গন্ডার, খাটাস, টিকটিকি, আমি ওই রকম? তোকে তো এখন হাতের কাছে পেয়েছি, এতদিন পাইনি তাই কিছু বলতে পারিনি। আজকে কোনো ছাড়াছাড়ি নেই। মিমাপু শুরু করো, ওর একটাও আজকে চুল রাখবো না। তোকে আজকে পচা ডিম খাওয়াবো। এত দিন পচিয়েছিস না, আজকে তোকে সত্যি সত্যি অমলেট, ডিম সিদ্ধ, ডিম ভাজি সব সব খাওয়াবো। মিমান্টি আমি ডিম খাবো, ডিম আমি খাবো। ছি, তুমি কেন আমাকে খাওয়াবা? ওগুলো তোমার বরকে খাওয়াবা। আমাকে খাওয়ানোর জন্য তো আমার বউ আছে। কুত্তা, তোকে তো আজকে, এই সুইটি একটা লাঠি নিয়ে এসে তো, ওকে তো আজকে। ও মাম্মি বাঁচালে, ও বউরে, এই ডাইনিদের হাত থেকে বাঁচাও। আমার এখানে কিছুই বলার নেই, আমি বাইরে গেলাম। আপু তোমার যা ইচ্ছা করে নাও। এটা কি আমার এই তোমরা সবাই খেয়ে নাও। চলো চলো, অনেক খিদে পেয়েছে। সকাল সকাল অনেক পরিশ্রম হয়েছে, অনেক কাজ করতে হয়েছে। বিড়াল কি সকালে মারবি? সকাল সকাল ব্যায়াম হলো, কি বলো তোমরা? কুত্তা চুপ যা, এখানে তো জামাই আছে, একটু তো লজ্জা শরম কর। চলো তাড়াতাড়ি উঠে খেতে এলাম। এমন ভাবে বেশ কয়েকদিন চলে গেল। আর 2 দিন আগে মিমাপু আর সুইটি আপু চলে গেছে। রাতে বসে বসে কাজ করছি, তখন ইরা হাত সরিয়ে কোলে বসে গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। এমন ভাবে বসলা কেন? কাজ করতে দাও। ভালো লাগছে না, মুড খারাপ। কেন, কি হয়েছে? এমনিতেই ভালো লাগছে না, আমি ঘুমিয়ে পড়লাম। কি হয়েছে বলো? কপালে হাত দিয়ে দেখলাম শরীর তো ঠিক হয়ে আছে। কি হয়েছে বলো? এমনিতেই ভালো লাগছে না, গুড নাইট। ইরার কপালে একটা চুমু দিয়ে বললাম গুড নাইট, ঘুমাও। ইরা ওভাবেই ঘুমিয়ে পড়লো। বেশ কিছুক্ষণ পরে ইরা ঘুম থেকে উঠে বলল, কত রাত হয়েছে, ঘুমাবা কখন? বাজলো তো 10টা 30। তুমি ঘুমাচ্ছ, ঘুমাও। ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি গ্রুপ কল। ফোন রিসিভ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। ও আনিকা আফা, আপনি কেমন আছেন? মিষ্টি খেয়েছো? শালা, মিষ্টি তোকে জন্মের খন খাওয়াবো, আর খেতে ফেলায় এমন ভাবে খালি ঘর করে ছেড়ে দেব, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। হ্যাঁ বললো শোনা, রাগো কেন? আচ্ছা মিষ্টি খাও কি আজ হয়নি? এমন ভাবে রেগে যাচ্ছ কেন? কি রে, কি করিস? আর ভাবি কি করছে?
আমি কিছু বলতে যাব তার আগেই ইরা বলল, শুয়ে আছি আপু, আরও বসে বসে কাজ করছে। ইস রে, কবে যে এমন একটা দিন আসবে। সুইটি আপুরে একটা খুঁজে দে না, এ জ্বালা সহ্য হচ্ছে না বোন রে। আন্টির নাম্বার দাও বল্টু সোনা, ব্যবস্থা হয়ে যাবে। অকালে মরার ধান্দা, বাসা ছাড়ানোর বুদ্ধি, তাই না? তাহলে আফসোস করিও না বল্টু সোনা। শুরু হলো আড্ডা। এক সময় মিউট হয়ে বললাম, তোমার না ঘুম আসছে, ঘুমাও। ওকে, আর দাঁড়াও, তোমার ঘুম পাড়ানোর ব্যবস্থা করছি। আগামীকাল পিসি বানিয়ে নেওয়ার জন্য যাব, আর চেয়ারও নিয়ে আসবো। পারবো না। আমাকে কি সুখে থাকতে ভূতে গেলার? আমি কিচ্ছু করব না। বেশি কিছু বললে আম্মুকে গিয়ে নালিশ করব। তাই নাকি? যাও, উঠো উঠো বলছি। উঠবো না, বকা দিলে কিন্তু কান্না করে দিব। উঠো বলছি, উঠো। যাও গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ো। আমি তো শুয়ে আছি, বিছানায় যাবার কি আছে? এমন ভাবে শুয়ে সারা রাত পার করে দিতে পারবো? তুমি না হয় পার করে দিতে পারবে, কিন্তু আমার অবস্থা কি হবে ভেবে দেখেছো? কিচ্ছু হবে না। আর কত কাজ করবা? অনেক রাত হয়েছে তো। 12টা বাজে, তুমি ঘুমাবা ঘুমাও না, আমার ভয়েস করতে হবে। এখন বিছানায় চলো, সকালে ভয়েস করবা। হ্যালো হ্যালো হ্যালো, কি রে তুই ঘুমিয়ে গেলি নাকি? দেখো, হয়তো রোমান্স করতে ব্যস্ত। আমি তোদের বোন হই, একটু তো তোরা লজ্জা শরম কর। মিউট খুলে বললাম, ওর আর লজ্জা শরম? আমার মতো হতে শিখো। কত ইনোসেন্ট, ভদ্র, লাজুক ছেলে। ঝাঁঝরি শুইকে বলে, তোর গায়ে কত বড় ফোঁটা শালা। ওই শালা বলবি না, আগে ঠিক কর শালা না ভাইরা। ভাই, তোমার শালির অবস্থা কেমন? ভাই, তোমার শালির সাথে একটু পরিচয় করিয়ে দাও না। ভাই, তোমার শালির অবস্থা। তোমাকে এত করে ডাকলাম কিন্তু আসলে না। তা যাই হোক, শালি আরো বড় হোক। এমনভাবে আড্ডা দিতে দিতে 2টা বেজে গেল। ওরা কলে থাকলো, আর আমি সবকিছু অফ করে ইরাকে কোলে তুলে নিয়ে বিছানায় এনে দপাস করে ফেলে ওর উপরে শুয়ে পড়লাম। এখন কি হবে বলো তো? কিচ্ছু হবে না, অনেক ঘুম পাচ্ছে। গুড নাইট। তোমার ঘুম যাওয়াচ্ছি। ইরা আর কিছু বলার আগেই ওর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে স্বাদ নিতে লাগলাম। ইরাও রেসপন্স করছে। ঠোঁট ছেড়ে দিয়ে গালে কপালে ইচ্ছে মতো কিস করলাম। ওগুলো বাদ দিয়ে কাঁধে কিস দিতেই ইরা সমস্ত শরীর কেঁপে উঠলো। শাড়ি সরিয়ে আস্তে আস্তে কিস করতে করতে নিচ দিকে নামতে লাগলাম। তারপর আর কি, বাকিটা ইতিহাস আর কি। পরদিন সকালে, এই ওঠো, ওঠো বলছি। বউ আমার কান ধরে টানছে। ওহ যাও তো, ঘুমাতে দাও। ওঠো বলছি, ওঠো। জোরে কান ধরে টান দিতেই ঘুম ভাঙলো। ও মা, এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। মা, এমনভাবে কান ধরে টানলে কেন? আজকে যে 12টা বাজতে চললো, খাবি কখন? উঠছি, মা চলে গেল। ও মা, আমার লুঙ্গি এমনভাবে ভেজা কেন? তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। শালার ফাটা কপাল, 3 কুড়ির 1 কুড়ি শেষ হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না। বিয়ে তো দূরের কথা। ভাই রে ভাই, এতক্ষণ যারা এটা সত্যি সত্যি আমার জীবনের গল্প ভেবেছিলেন তারা ভুল ভাবছিলেন। এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, ভাবছিলাম আজকে এত ঠান্ডায় গোসল করব না, কিন্তু করতেই হবে, কারণ মাম্মি কম্বল লাগবে, আর এগুলো সহ্য হচ্ছে না। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।